আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি পঞ্চম অধ্যায়ের কোশ্চেন সলভিং ক্লাসে। আজকের ক্লাসে আমরা এই চ্যাপ্টারে সিকিউ সলভ করব। তাহলে আসো শুরু করি। দেখো, পঞ্চম অধ্যায়ের নামটা হচ্ছে কি? প্রোগ্রামিং ভাষা। পঞ্চম অধ্যায়ের নামটা হচ্ছে কি? প্রোগ্রামিং ভাষা। এই চ্যাপ্টারে আমরা সি প্রোগ্রামিংটা পড়ি। এখন একটু খেয়াল করে দেখো, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন অনেক রকম হয়। কোশ্চেন কোশ্চেনের গ আর ঘতে ম্যাক্সিমাম যে সময়ই কোশ্চেন হয় হচ্ছে গতে এসে অ্যালগোরিদম ফ্লোচার্ট, আর ঘ নাম্বারে হচ্ছে তোমার প্রোগ্রামটা লিখতে হয়, আমাদের মূল প্রোগ্রামটা। আর ক খ তো পুরো চ্যাপ্টার জুড়েই হইতে পারে, যে কোনো জায়গা থেকে। এটা সম্পর্কে জানো তোমরা, জ্ঞান অনুধাবনমূলক। আর একটা জিনিস খেয়াল করো, ধরো অনেক সময় কিন্তু সিজন ছিলেও কিছু থিওরি পার্ট হয় আর কি। ঠিক আছে, সেগুলো আমি ক্লাসের মধ্যে মধ্যে বলবো। আর এইখানে আমি কি করতেছি, টাইপ ভিত্তিক কয়েকটা সিকিউ তোমাদেরকে দেখাই দিচ্ছি। ঠিক আছে, সেই সিকিউগুলোর বাইরে তোমরা প্র্যাকটিস করার জন্য কি করবা, বোর্ড কোশ্চেন 23, 24, 25 বিগত সালগুলোর যে কোশ্চেনগুলো আছে এগুলো একটু সলভ করো। হ্যাঁ, তাইলে নমুনা বুঝতে পারবা তুমি আর কি। ঠিক আছে, দেখো এখানে দেখো পঞ্চম অধ্যায়ের টপিকগুলো একটু খেয়াল করো। পঞ্চম অধ্যায়ের প্রথম টপিক হচ্ছে প্রোগ্রামের ধারণা। ঠিক আছে, এইখান থেকে দেখো এই যে 25 সালে কোশ্চেন আসছে। ঠিক আছে, মানে থিওরি কোশ্চেন একদম গরম গরম। প্রোগ্রামের ধারণা বলতে কি? প্রোগ্রাম কি, প্রোগ্রাম সংগঠনের ধাপসমূহ। একটা প্রোগ্রাম সংগঠনের 7টা ধাপ আছে, 7টা ধাপটা একটু পড়বা। একটা আদর্শ প্রোগ্রামের গঠন, এটা পড়বা। তারপরে খেয়াল করে কি বলতেছে, বিভিন্ন স্তরের প্রোগ্রামিং ভাষা। সেখানে হচ্ছে প্রোগ্রামিং এর যে বিভিন্ন স্তরগুলো আছে, তোমার ধরো হচ্ছে এই যে নিম্ন স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা, মধ্যম স্তরের ভাষা, বা এটারও কয়েকটা জেনারেশন আছে। ঠিক আছে, জেনারেশনগুলো একটু পড়বা। এরপর দেখো প্রোগ্রামের সংগঠন প্রদর্শন, এই পার্টটা হচ্ছে পড়বা। প্রোগ্রামের সংগঠন, প্রোগ্রাম তৈরি করতে কোন ধাপের পরে কোন ধাপে কিভাবে যাইতে হয়। এই যে খেয়াল করো অ্যালগোরিদম আর ফ্লোচার্ট প্রস্তুত, এখানে একটু খেয়াল করো। দেখো আমরা প্রোগ্রামটাকে আসলে 3 ক্যাটাগরিতে ভাগ করি। কয় ক্যাটাগরিতে ভাগ করি? 3টা ক্যাটাগরিতে। একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে কন্ডিশন, আর একটা হচ্ছে লুপ। এই 3টা ক্যাটাগরিতে ভাগ করি। ঠিক আছে, তো দেখো এই 3টা জিনিস না, তোমার হচ্ছে যেই প্রোগ্রামের অ্যালগোরিদম ফ্লোচার্ট ওই প্রোগ্রামেরই হচ্ছে তোমার সি প্রোগ্রামিং। তো খেয়াল করো এই যে 3টা জিনিস, এই 3টা জিনিস উভয় ক্ষেত্রে ঠিক আছে আসে। দেখো এই যে অ্যালগোরিদম ফ্লোচার্ট, অভাব নাই, এইখান থেকেই কোশ্চেন হয়, এই 2টা পার্টের থেকে। এখন এই 3টা পার্টের ভিতরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কে? সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লুপ। সব থেকে বেশি ইম্পর্টেন্ট কে? লুপ। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে কন্ডিশন, এবং সবার শেষে ইম্পর্টেন্ট হচ্ছে বেসিক। এই জিনিসগুলারই কি আসবে? এই জিনিসগুলারই হচ্ছে তোমার অ্যালগোরিদম আসবে, ফ্লোচার্ট আসবে, এইটারই সি প্রোগ্রাম আসবে। বুঝছো? এই পার্টটা হচ্ছে অ্যালগোরিদম ফ্লোচার্ট তৈরি করা, আর এই পার্টটা হচ্ছে সি প্রোগ্রাম তৈরি করা। তো এখানে আর সময় বেশি দিচ্ছি না, না দিয়ে আমরা শুরু করি। দেখো এটা একটা উদ্দীপক। ঠিক আছে, এটা হচ্ছে একটা উদ্দীপক, খেয়াল করো। এই উদ্দীপকের প্রথম কোশ্চেন হচ্ছে সংরক্ষিত শব্দ কি? দেখো সংরক্ষিত শব্দ ইংলিশটা বললে আরো ভালো চিনবা, সেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড কি? সি প্রোগ্রামিং এ কিছু শব্দ আছে যাদের নির্দিষ্ট কিছু কাজ আছে, যেগুলো হেডার ফাইল এক্সপ্লেইন করে দেয়, তাই না? ওই নির্দিষ্ট ওয়ার্ডগুলোকে বলা হয় সংরক্ষিত ওয়ার্ড বা কিওয়ার্ড। খ নম্বরে কি বলতেছে? কে প্লাস প্লাস আর প্লাস প্লাস কে এর মধ্যকার পার্থক্য। খেয়াল করো, একটা হচ্ছে কে প্লাস প্লাস, কে প্লাস প্লাস, আর আরেকটা জিনিস কি? আরেকটা হচ্ছে প্লাস প্লাস কে, প্লাস প্লাস কে। তো দেখো এদের দুইটার ভিতরে পার্থক্যটা কি সেটা বলো তো। দেখো এইটাকে বলা হয় হচ্ছে, দেখো এরা দুইটাই তো ইনক্রিমেন্ট অপারেটর, তাই না? আমরা জানি ইনক্রিমেন্ট অপারেটর, এদের কাজ কি? মান বৃদ্ধি করা। এটাও এক এক করে বৃদ্ধি করে, এটাও এক এক করে বৃদ্ধি করে। কিন্তু এদের দুইটার ভিতরে পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে পোস্ট ফিক্স, এটাকে বলা হয় পোস্ট ফিক্স, আর এটাকে বলা হয় হচ্ছে প্রিফিক্স। কি বলা হয়? প্রিফিক্স বলা হয়। এখন দেখো প্রিফিক্স বলতে কি বোঝাইছে? ধরো ধরো ইনিশিয়ালি হচ্ছে কে ইকুয়াল 5, কে ইকুয়াল 5। হ্যাঁ, উভয় ক্ষেত্রে, উভয় ক্ষেত্রেই। তাহলে কে প্লাস প্লাসটা কিভাবে কাজ করে জানো? দেখো এই যে কে না, কে এর মান শুরুতে কত? 5, তাহলে আগে 5 ধরবে, তারপরে কে এর মান এক এক করে বাড়বে। এই জিনিসটা হচ্ছে এইভাবে আগায়। আর এই প্রিফিক্সটা কি করে জানো? প্রি মানে কি? পূর্বে, মানে আগে এক বৃদ্ধি করে। দেখো কে এর আগেই প্লাস প্লাস। হ্যাঁ, তাহলে কে এর মান ও 5 কখনোই পড়বে না, ও পড়বে 5-এর সাথে আগে এক যোগ করবে, যোগ করে ও কাউন্টিংটা শুরু করে হচ্ছে 6 থেকে। বুঝছো? এই হচ্ছে এই দুটার মধ্যে পার্থক্য। বইয়ের সুন্দর মতো করে প্রিফিক্স পোস্টফিক্সের পার্থক্য আছে, এটা একটু পড়ে, এটা ইম্পর্টেন্ট আশা মতো। ঠিক আছে, এখন দেখো গ নাম্বারে কি বলতেছে? এই প্রোগ্রামটা, উদ্দীপকের প্রোগ্রামটার জন্য একটা প্রবাহ চিত্র অঙ্কন করো। দেখো জিনিসটা এমনই হয়, প্রোগ্রাম দিয়ে বলবে প্রবাহ চিত্র অঙ্কন করো, অথবা প্রবাহ চিত্র মানে কি? ফ্লো চার্ট, তাই না? প্রবাহ চিত্র অর্থ কি? ফ্লো চার্ট, ফ্লো চার্ট। অথবা উদ্দীপকে কি হইতে পারে? উদ্দীপকে ফ্লো চার্ট দেওয়া আছে, তোমাকে বলবে প্রোগ্রাম লিখো। উদ্দীপকে প্রোগ্রাম লেখা আছে, তোমাকে বলবে অ্যালগোরিদম লেখো।
অ্যালগোরিদম লেখা আছে বলবে প্রোগ্রাম লেখো, অথবা উদ্দীপকে কোনো একটা সমস্যা বলবে, সমস্যা সমাধানের কথা বলবে। ঠিক আছে, এখন দেখো এই প্রোগ্রামটা দেখে তোমার কাছে কি মনে হইতেছে, এটা কোন প্রোগ্রাম? এটা দেখো, এটা একটা যে এই যে দেখো এখানে কি আছে, লুপ আছে, এখানে কি আছে, লুপ আছে, তাহলে এটা একটা লুপের প্রোগ্রাম, তাই না? লুপের প্রোগ্রাম সিরিজ হবে। এখন সিরিজটা কি বলতেছে দেখো, এস ইকুয়াল এস প্লাস এ, তার মানে কি দেখো এটা কি যোগফলের না, এস ইকুয়াল এস, তার মানে কি এটা কি যোগফলের সিরিজ। কিসের সিরিজ? যোগফলের সিরিজ। এবং দেখো সিরিজটা শুরু হবে কত থেকে, 1 থেকে। সিরিজটা শুরু হবে কত থেকে, 1 থেকে, যাবে কোন পর্যন্ত, 30 পর্যন্ত। আর মান বৃদ্ধি পাবে কত করে করে, 2 করে করে বৃদ্ধি পাবে। তার মানে দেখো সিরিজটা হবে হচ্ছে যে এরকম, এই সিরিজটা হবে হচ্ছে তোমার কেমন, সিরিজটা হবে হচ্ছে এরকম, এই যে 1 3 5 7 এইভাবে করে বাড়তে বাড়তে লাস্ট হবে 29। 30 হবে না, কারণ দেখো 2 2 করে বাড়তেছে না, সব বিজোড় সংখ্যাগুলো আসতেছে, 30-এরও আগে থাকবে। ঠিক আছে, এই সিরিজটার যোগফল নির্ণয়ের কথা বলছে। হ্যাঁ, এটা দেখে কিন্তু বুঝতে পারার কথা, না বুঝতে পারলে তোমার কিন্তু এই ক্লাসে করার যোগ্য তুমি এখনো না, আগে বেসিক ক্লাস করে আসো আমার। ঠিক আছে, ওকে। এখন এটার জন্য কি বলতেছে, এটার জন্য আমাদেরকে বলতেছে ফ্লো চার্ট নির্ণয় করতে, তাই না? এটার ফ্লো চার্টটা আমাদেরকে করতে বলতেছে। তো আসো ফ্লো চার্টটা করি। এটার ফ্লো চার্টটা দেখো, ফ্লো চার্টে এসে ফার্স্টে কি করব, সবার ফার্স্টে ফ্লো চার্টটা কি করব আমরা, শুরু করব, তাই না? স্টার্ট। এবং স্টার্টের জন্য কি সাইন, স্টার্টের জন্য কি সাইন দিতে হবে ভাইয়া? স্টার্টের জন্য হচ্ছে ওভাল সাইন, তাই না? স্টার্টের জন্য ওভাল সাইন দিলাম। এরপর হচ্ছে ইনপুট। দেখো তো প্রোগ্রামে কি কোনো ইনপুট নিছে? প্রোগ্রামে কিন্তু কোনো ইনপুট নেয় নাই, কোনো স্ক্যানএফ নাই, তার মানে কোনো ইনপুট নাই প্রোগ্রামে। তাইলে প্রোগ্রামে শুরুতে কি করছে, এস ইকুয়াল 0 এটা ধরে নিছে, আর এ ইকুয়াল 1 এটা ধরে নিছে। তাহলে আমাকে এই দুইটা জিনিস ধরে নিতে হবে। ঠিক আছে, তার মানে এই ধাপটাকে বলা হয় অ্যাসাইন করা। এই যে এস ইকুয়াল 0 ধরছে, আর কি করছে, এ ইকুয়াল 1, এস ইকুয়াল 0 ধরছি, আর এ ইকুয়াল কত ধরছি, 1 ধরছি। এবং এই পার্টটাকে বলা হয় হচ্ছে প্রসেস। এই পার্টটাকে কি বলা হয়, প্রসেস। এই প্রসেসটা কি হয়, আয়তক্ষেত্রে থাকে, অ্যাসাইন করা। অ্যাসাইন করলাম আমি। এবার দেখো, এরপরে আমাদের লুপে যাইতে হবে। আর লুপে যাইতে গেলে ফ্লো চার্টে লুপটা শুরু করতে হয় হচ্ছে কন্ডিশন দিয়ে। কি দিয়ে? কন্ডিশন দিয়ে। তো কন্ডিশন থাকলে না কি করবা, কন্ডিশনের যেখানেই কন্ডিশন দিবা, লুপের ক্ষেত্রে যেখানেই কন্ডিশন দিবা তুমি, তার আগে উপরে একটা, তার আগে কি করবা, উপরে একটা তুমি কানেক্টর রাইখা দিবা। এই যে গোল চিহ্নটাকে কি বলা হয়, কানেক্টর। কানেক্টরকে রাইখা তারপরে কন্ডিশন দিবা। আমাকে এইদিকে তাকায় একটু বলো তো যে আমাদের এখানে কন্ডিশনটা কি আসলে, তাকায় একটু বলো যে আমাদের এখানে কন্ডিশনটা কি আসলে, বুঝছো? তাকায় বলো এখানে কন্ডিশনটা কি। কন্ডিশনটা হচ্ছে এর মানটা কখনো কি হইতে পারবে না, এই যে এইটা হচ্ছে কন্ডিশন, তাই না? যে এর মানটা কি হইতে পারবে না, 30-এর থেকে বড় হইতে পারবে না, 30-এর সমান বা তার থেকে ছোট হবে। তাহলে এখানে এসে কন্ডিশন দিচ্ছি আমি, ইফ, কন্ডিশন দিচ্ছি ইফ এ লেস অর ইকুয়াল 30, এই হচ্ছে। এরপরে নিচে এসে দেখো, এইখানে এসে আমি একটা হাত বের করলাম, ইয়েস, যদি এটা সত্য হয়, মানে এর মানটা যদি 30-এর থেকে ছোট হয়, তাইলে এখানে একটু প্রসেস হবে, তাইলে এখানে একটা প্রসেস হবে। হ্যাঁ, প্রসেসিং এর দুইটা ধাপ হবে। প্রসেসিং এর ধাপটা কি, সেটা হচ্ছে এই যে এই লাইনটা, এস ইকুয়াল এস প্লাস এ। এখানে কি জিনিসটা হবে, এস ইকুয়াল এস প্লাস এ হবে, তাই না? যে এই এই জিনিসটাই তো বারবার রিপিটেডলি করতে থাকবে। দেখো যোগফল বুঝছো, ফার্স্টে এর মান 1 আর এস এর মান কত, 0 শুরুতে, তাহলে 1 আর 0 যোগ করে 1 হবে। তারপরে দেখো এরপরে একটা, এই যে 1, হ্যাঁ, এই যে দেখো এখানে যে লিখছে এ ইকুয়াল 1, তারপরে এর মানটা বাড়বে না, এর মানটা বেড়ে কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। একের পরে কত হবে, 3। এই যে দেখো একের পরে 3 হবে, 3-এর পরে 5 হবে, 5-এর পরে 7 হবে। তো এই মানটা বাড়তে থাকবে, আর ওই যোগ করতে, এই কাজটা কি রিপিটেডলি চলতেই থাকবে, রিপিটেডলি কি চলতেই থাকবে। আর রিপিটেডলি চলে অ্যাকচুয়ালি দুইটা কাজ, একটা হচ্ছে এই যোগ করতে থাকে, আর একটা হচ্ছে ওর মানটা বাড়াইতে থাকে। তাহলে এইটা হচ্ছে একটা লাইন, আর একটা লাইন হচ্ছে এই যে ওর মানটা 2 2 করে বাড়াবে। ঠিক আছে, যেটা আমাদেরকে বলে দিছে। এ ইকুয়াল এ প্লাস 2 এইভাবেও লিখতে পারো, বা ওই যে কোশ্চেনে যেটা দেওয়া আছে ওইটাও লিখতে পারো, এ প্লাস ইকুয়াল 2। বাট এখন এই কাজটা রিপিটেডলি চলতে থাকবে, তাই না? তাহলে এইখানে একটা চক্র বানাই দিতে হবে। দেখো এই কাজটা কি হবে, এই কাজটা রিপিটেডলি চলতে থাকবে। অ্যারো চিহ্নগুলো দিয়ে দেই। এই কাজটা কি রিপিটেডলি, দেখো এই কাজটা রিপিটেডলি চলতে থাকবে, যতক্ষণ এর মানটা 30-এর থেকে ছোট থাকবে ততক্ষণ কি কাজটা রিপিটেডলি চলতে থাকবে। ঠিক যখন এই কাজটা আর চলবে না, নো, যখন বের হয়ে আসবে, যখন দেখো এই যে লুপের থেকে বের হয়ে আসতেছে, তখন কি করতেছে, প্রিন্ট, প্রিন্ট করতেছে, মানে রেজাল্ট দেখাচ্ছে কিসের, এই যে যোগফলের, এস এর মানটাকে, যোগফলটাকে দেখাচ্ছে, তার মানে এস এর মানটাকে প্রিন্ট করতেছে। তাহলে যখনই এখান থেকে বের হয়ে আসবে, তখন আমরা কি লিখবো, তখন আমরা লিখবো হচ্ছে প্রিন্ট এস, এস এর মানটাকে তুমি প্রিন্ট করে দাও, তখনই এইটা বলে দিব যে প্রিন্ট এস, এস এর মানটাকে প্রিন্ট করে দিচ্ছি।
হ্যাঁ, এরপরে দেখো প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, ফলাফলটা প্রকাশ করে দিলেই কি আমাদের এটা শেষ হয়ে যাবে। এই হচ্ছে ফ্লোচার্ট, বুঝছো? বুঝছো? এখন দেখো এই যে ইয়াটা ফ্লোচার্টটা করলাম না, এই সিরিজটা কি যে 1 3 5 7 এরকম। দেখো আমি আরো কয়েকটা জিনিস তোমাদেরকে একটু লিখে দেই, খেয়াল করো, ঠিক আছে? এই যত লুপ আছে না এইগুলো একটু পড়বা। ধরো 1 2 3 এখান থেকে শুরু করে n পর্যন্ত, n এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে। তারপরে ধরো 1 3 5 7, 1 3 5 7 এইটা n পর্যন্ত। তারপরে ধরো 2 4 6 8, ঠিক আছে, n পর্যন্ত। অথবা ধরো একটু এইগুলো 2 2 করে বাড়তেছে না, একটু অন্য হারেও বাড়তে পারে, 1 4 7 10, হ্যাঁ, এইভাবেও বাড়তে পারে একটা। এইগুলো হচ্ছে সাধারণ সিরিজ। হ্যাঁ, এরপরে দেখো, এরপরে তোমার হচ্ছে ইয়ে আসতে পারে, এই যে 1 প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার, এটা আসতে পারে। তারপরে দেখো কিউব আসতে পারে। এই জিনিসগুলো না সব তোমরা একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? এর ভিতরে আমি কয়েকটা দেখাবো আজকে, সিকিউ সলভের ভিতরে কয়েকটা তোমরা দেখে ফেলবা। তারপরে ধরো এইখানে শুধু এই 3 না, এবার ধরো এখানে পাওয়ার অন্য যে কোনো কিছু আসতে পারে। ধরো এই পাওয়ার ধরো 99 আসলো, কথার কথা, হ্যাঁ, কথার কথা। এটাও কিন্তু তোমাদেরকে কি পারতে হবে, এটাও তোমাদেরকে কি করতে হবে, পারতে হবে, বুঝছো? এই ধরনের সিরিজগুলো তোমরা একটুই করো। বা ধরো এরকম একটা সিরিজ যেটা হ্রাস পাচ্ছে 100, এরপরে হলো 90, এরপরে 80, এইভাবে কমতে কমতে ধরো n পর্যন্ত গেল, বুঝছো? এইগুলো একটু পড়ে রেখো। তো দেখো ঘ নাম্বার অ্যান্সার গেল। ঘ নাম্বারটা কি বলতেছে? বলতেছে উদ্দীপকের প্রোগ্রামটি হোয়াইল লুপ ব্যবহার করে তৈরি করা সম্ভব কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। বলতেছে এটা কি হোয়াইল লুপ ব্যবহার করে করা সম্ভব? উত্তরে দেখো লুপ, তো লুপ, তাহলে যেটা ফর লুপ দিয়ে সম্ভব সেটা হোয়াইল দিয়েও সম্ভব, ডু হোয়াইল দিয়েও সম্ভব, ঠিক আছে? তো যে কোনোটা, এখানে উদ্দীপকে ফর দিয়ে হোয়াইল দিছে, না দিয়ে তোমাকে পরীক্ষায় হোয়াইল দিয়ে ফর লুপ দিতে পারে, ঠিক আছে? করা সম্ভব। তাহলে দেখো সেটার জন্য আমরা কি করতে হবে, চেঞ্জ হবে কি কি সেটা খেয়াল করো। প্রোগ্রামটা লিখতেছি, একটু দেখো। সবার ফার্স্টে তুমি শুরু করবা প্রোগ্রামটা, হ্যাশ ইনক্লুড stdio.h, যা আছে হুবহু এইভাবে লিখে দিবা। হেডার ফাইল এখানে কি দুইটা আছে না, দেখো এখানে দুইটা দিছে, দুইটাই লিখে দিবা, হ্যাশ ইনক্লুড conio.h। তারপরে হচ্ছে কি লিখছে, মেইন ফাংশন, এই লিখলাম মেইন ফাংশন। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করছে মেইন ফাংশনের কাজ। এরপরে দেখো লিখতেছে যে ইন্টিজার এ আর এস, ইন্টিজার এ এস ধরো লিখছে। পরের লাইনে এসে দেখো এস এর মান যে 0টা করছে না, পার্থক্যটা কোথায় জানো? এই যে একটা লুপের ভিতরে 3টা পার্ট থাকে, পার্টটা কি কি? একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এইটা হচ্ছে কন্ডিশন, আর এইটা হচ্ছে ইনক্রিমেন্ট। এই হচ্ছে একটা এসের একটা প্রোগ্রামের জিনিসপত্র, বুঝছো? তো খেয়াল করো, শুধু এই যে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন আর ইনক্রিমেন্ট, হ্যাঁ, এই 3টা জিনিসের জায়গার একটু অলদ বলদ হবে, তাই না? সরি, অলদ বলদ না, অদল বদল হবে, ঠিক আছে? ওকে, এবার খেয়াল করে দেখো এই জায়গাটা অদল বদলটা কিভাবে, শুরুতে যেমন সাম ইকুয়াল 0 বলে দেওয়া হয়েছে, এবার এ ইকুয়াল 1টাও শুরুতে বলে দিতে হবে। তাহলে এখানে আমরা ধরো বলে দিচ্ছি যে সাম ইকুয়াল 0 আর কি বলতেছি এ ইকুয়াল 1, তাই না? এবার দেখো প্রোগ্রামিংয়ে এখন কোনো ইনপুট নাই, প্রোগ্রামে এখন কোনো ইনপুট নাই। এখন কি করতে হবে, এটাকে একটা লুপের মধ্যে ঢোকাইতে হবে। দেখো কি দিয়ে বলছে, হোয়াইল লুপ দিয়ে না, এই যে এখন আমরা হোয়াইলের ভিতর কন্ডিশনটা লিখে দিব। হোয়াইল কন্ডিশনটা কি আছে, হোয়াইল এ লেস অর ইকুয়াল 30, যতক্ষণ পর্যন্ত এটা 30 থেকে ছোট অথবা সমান থাকবে ততক্ষণ পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ করবে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এসে কি করবে দেখো, এস ইকুয়াল এস প্লাস এ, এই যে লুপে যে কাজটা রিপিটেডলি করতে হবে, যে কাজটা রিপিটেডলি করতে হবে, হ্যাঁ, এই যে যোগ করতে হবে আর এর মানটা 2 2 করে বৃদ্ধি করতে হবে। এই দুইটা জিনিস থাকবে হচ্ছে এইটার ভিতরে, এ প্লাস ইকুয়াল 2, এই যে দিলাম, এইখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। এর বাইরে এসে এবার সামের মানটাকে প্রিন্ট করে দিতে হবে। এই যে প্রিন্ট এফ, ওই যে নিচের প্রিন্ট এফ এর লাইনটা, প্রিন্ট এফ সাম ইকুয়াল %d, s, ঠিক আছে, দিলা। আর লাস্টে এই যে যেহেতু কোনিও ডট এইচ লিখছে তাই এখানে গেট ক্যারেক্টার, গেট, বুঝছো নাকি বুঝো নাই? এই জাস্ট এতটুকুই চেঞ্জ, ঠিক আছে? এই সব দেখে দেখে লেখা গেল, কত সহজ কোশ্চেন ভাই। পরের কোশ্চেনে আসো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে পরে আসতেছি। আমাদেরকে কি বলতেছে, কম্পাইলার কাকে বলে? যে অনুবাদক প্রোগ্রাম সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে ট্রান্সলেশন করে বা রূপান্তর করে তাকে আমরা কি বলি, কম্পাইলার বলে। এবার দেখো অ্যালগরিদম কোডিং এর পূর্ব শর্ত ব্যাখ্যা করো। দেখো অ্যালগরিদম আর ফ্লো চার্ট, অ্যালগরিদম আর হচ্ছে কি ফ্লো চার্ট,
এই দুইটাই হচ্ছে প্রোগ্রামিংয়ের আগের ধাপ। দেখো এটা সি প্রোগ্রামিংয়ের যে কয়েকটা ধাপ আছে না, ধাপের ভিতর সবার প্রথমে কি সমস্যা নির্দিষ্টকরণ, তারপর সমস্যা বিশ্লেষণ, তারপর 3 নাম্বার ধাপ হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। হ্যাঁ, প্রোগ্রাম ডিজাইন, ওই ধাপটা হচ্ছে অ্যালগোরিদম ফ্লোচার্ট। 4 নাম্বার ধাপটা যায় হচ্ছে কোডিং, ঠিক আছে, যেখানে কোড লেখা হয়, তাই না? এরপরে 5 নাম্বার যায় কি, ওই যে ভুল টুল খোঁজা হয় বা রান করা হয়, এই সব জিনিসপত্র। তো খেয়াল করো, এই হচ্ছে তোমার ইয়াটা। তো প্রোগ্রামিংয়ের আগের ধাপটা হচ্ছে এই অ্যালগোরিদম আর ফ্লোচার্ট। এই জন্য এটাকে বলা হয় প্রোগ্রামের পূর্ব শর্ত, কারণ এটা প্রোগ্রামে কি করব, কি লিখবো, সেইটার যে আগে যে ড্রাফটটা লেখা হয় সেটাই অ্যালগোরিদম, আর সেটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করলে সেটাই হচ্ছে ফ্লোচার্ট। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে উদ্দীপক দিয়ে বলতেছে উদ্দীপকের সমস্যাটি সি ভাষায় একটা প্রোগ্রাম তৈরি করো। এখানে একটা প্রোগ্রাম তৈরি করতে বলতেছে। আচ্ছা, এখানে কি করছে দেখো, প্রোগ্রামটা শুরু করছে, দেখো এফটা কি ফারেনহাইট, তাই না? এফটা কি ফারেনহাইট। তো ফারেনহাইটের টেম্পারেচারটা ইনপুট নিছে, নিয়ে এটাকে কি করছে সেলসিয়াসে রূপান্তর করছে। দেখো ওই যে ইকুয়েশনটা কি ছিল, এই ইকুয়েশনটাই যে এমন C/5 ইকুয়াল F-32 ডিভাইডেড বাই 9। ঠিক আছে, এই হচ্ছে জিনিসটা। ঠিক আছে, এইখান থেকে সি এর মানটা বের করছে। ঠিক আছে, ওকে, তারপরে সি এর মানটাকে প্রিন্ট করে দিছে। সহজ হিসাব। হ্যাঁ, এখানে সি প্রোগ্রামটা লিখতে বলছে। তাহলে আসো শুরু করি। প্রোগ্রামের স্টার্টের পার্টটা কি? প্রোগ্রামের স্টার্টের পার্টটা হচ্ছে হেডার ফাইলটা দিব, এই যে #include_stdio.h। কোনিও ডট এইচটা কিন্তু সব জায়গায় দেওয়া বাধ্যতামূলক নয়, তো আমরা এখানেও দিব না। না দিয়ে আমরা কি করলাম, ইন্টিজার মেইনটা দিয়ে দিলাম। মেইন ফাংশন শুরু করলাম। মেইন ফাংশনের ভিতরে আমাদের দেখো আমাদের ভেরিয়েবল লাগবে কয়টা? দুইটা, একটা লাগবে এফ আর একটা লাগবে সি, দুইটা ভেরিয়েবল লাগবে। এবং ভেরিয়েবল দুইটাকে আমরা কি নিচ্ছি, ভেরিয়েবল দুইটাকে হচ্ছে আমরা ভগ্নাংশ দিয়ে নিচ্ছি, যে ফ্লোট এফ কমা সি, ভগ্নাংশ দিয়ে নিচ্ছি। কেন ভগ্নাংশ দিয়ে নিচ্ছি? কারণ হচ্ছে দেখো এই যে যেই ভগ্নাংশ যেহেতু আছে ইকুয়েশনটার ভিতরে, তো এটা মানে মানটা কি ফ্র্যাকশন আসার সম্ভাবনাই বেশি, তাই না? তো এই জন্য এটাকে আমরা ধরো এখানে কমা দিয়ে দিলাম, সে দিয়ে দুইটা ভেরিয়েবল নিলাম। এখন এফ এর মানটা আমাদেরকে ইনপুট নিতে হবে। ইনপুট নিতে গেলে শুরুতে ধরো একটা ইনস্ট্রাকশন দিলাম, প্রিন্ট এফ দিয়ে বলতেছি ইন্টার দি ভ্যালু অফ এফ, যে এফ এর মানটা ইনপুট দাও। এটা আমরা ধরো বলে দিলাম ইন্টার দি ভ্যালু অফ এফ, এটা আমরা বলে দিলাম। দেওয়ার পরে কি করলাম, স্ক্যান এফ দিয়ে এফ এর মানটাকে ইনপুট নিয়ে নিলাম, %d, অ্যাড্রেস এফ এর ভিতরে মানটা সেভ করলাম। এখন আমরা কি করতে হবে, ওই যে সি এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই যে ইকুয়েশনটা আমাদের দেওয়া আছে, ইকুয়েশনটা হচ্ছে কি সি ইকুয়াল F-32, এটার সাথে গুণ হচ্ছে 5, আর এই পুরোটার সাথে ভাগ হচ্ছে 9। ঠিক আছে, এই হচ্ছে লাইন। এরপরে কি করবা, প্রিন্ট এফে যায় সি এর মানটাকে জাস্ট প্রিন্ট করে দিবা। প্রিন্ট এফে যায় ধরো তুমি লিখলা সি ইকুয়াল %f, এখানে সি এর মানটা শো করবে, কমা দিয়ে কি লিখলাম, কমা দিয়ে সি, যে সি এর মানটা এখানে শো করবে। সহজ হিসাব। তারপর লাস্টে যে কি লিখে দিলাম, রিটার্ন 0। তুমি এখানে যদি মন চাই তুমি লিখতে পারো ইন্টার দ্য ভ্যালু বা ইন্টার দ্য টেম্পারেচার ইন ফারেনহাইট, লাস্টে সি এর জায়গায় তুমি লিখতে পারো সেলসিয়াস। ঠিক আছে, এই যে এতটুকু লিখতেই তোমাকে 3 মার্ক দিয়ে দেবে। ঠিক আছে, এইটাকেই এই যে কোডে লিখলাম। পরে দেখো কি বলতেছে, উদ্দীপকটি প্রোগ্রাম তৈরির একটি ধাপ বিশ্লেষণ করো। এই উদ্দীপকটা প্রোগ্রাম তৈরির একটা ধাপ। দেখো প্রোগ্রাম তৈরির 7টা ধাপ আছে, 7টা ধাপ তুমি লিখবা। প্রোগ্রাম তৈরির 3 নাম্বার যে ধাপটা, ধাপটার নাম হচ্ছে কি প্রোগ্রাম ডিজাইন। 3 নাম্বার যে ধাপটা, এই ধাপটার নাম হচ্ছে কি প্রোগ্রাম ডিজাইন। ঠিক আছে, এই ধাপটা হচ্ছে তুমি কি করবা, এটা বুঝাই দিবা যে প্রোগ্রামের পূর্ববর্তী, প্রোগ্রামের ঠিক কোড লেখার আগে দুইটা কাজ করতে হয়, একটা হচ্ছে অ্যালগোরিদম আর একটা হচ্ছে ফ্লোচার্ট। তো এটা হচ্ছে ফ্লোচার্ট। ঠিক আছে, থিওরি পড়ালেখা এটা। এবার পরের কোশ্চেনটা, উদ্দীপকে কি বলতেছে দেখো, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একাদশ শ্রেণীর এ, বি ও সি দলে বিভক্ত করা হয়, যেখানে রোল 1 থেকে 30-কে বলছে এ টিম, রোল 31 থেকে 60-কে বলছে বি টিম, 61 থেকে 100-কে বলছে সি টিম। ওকে ফাইন। প্রোগ্রাম কি তোমরা জানো, সি একটি কেস সেন্সিটিভ ভাষা, ব্যাখ্যা করো। সি তো কেস সেন্সিটিভ ভাষা। দেখো সি প্রোগ্রামিংয়ে এই স্মল এ আর ক্যাপিটালে আলাদা দুইটা ভেরিয়েবল, বুঝছো? সি প্রোগ্রামিংয়ে স্মল এ আর ক্যাপিটালে আলাদা ভেরিয়েবল। সি প্রোগ্রামে ধরো এই হচ্ছে কিওয়ার্ড হচ্ছে আইএনটি, তুমি যদি এখানে যায় লেখো আইএনটি তাহলে কাজ করবে না, এটা সেম না। ঠিক আছে, সি প্রোগ্রামিংয়ে আলাদা জিনিস, এটাই বলে দিবা। পরে দেখো বলতেছে
উদ্দীপকের দল গঠনের জন্য অ্যালগোরিদম লিখতে বলছে। দেখো অ্যালগোরিদম, আসো অ্যালগোরিদম। দেখো অ্যালগোরিদমটা না, অ্যালগোরিদমের নির্দিষ্ট কোনো ভাষা নাই, তুমি তোমার যেটা সহজ ভাষায় লিখতে পারো, ঠিক আছে। তো আমরা ইংলিশে লেখা অভ্যস্ত। তো দেখো স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে যে কি লিখবো আমরা, স্টেপ ওয়ানে যে ধরো লিখতেছি স্টার্ট, স্টেপ ওয়ানটা অলওয়েজ স্টার্টই হয়, শুরু, ঠিক আছে। শুরুর পরে দেখো আমাদেরকে এ বি সি তিনটা দলে ভাগ করতে বলছে। 1 থেকে 30 হইলে টিম এ, 1 থেকে বি সরি ওই যে তোমার 31 থেকে 60 হইলে প্রিন্ট করবে টিম বি, আর হয়ে গেল 61 থেকে 100 হইলে প্রিন্ট করবে টিম সি। তো এটা কিভাবে করবে দেখো স্টেপ টু, দেখো এখানে আমাদের কোনো ইনপুট টিনপুট কিচ্ছু বলে নাই, আমাদের কি বলছে কোনো ইনপুট টিনপুট কিচ্ছু বলে নাই। তো ধরো একটা ভেরিয়েবল নিচ্ছে হচ্ছে এন, একটা ভেরিয়েবল আমরা কি নিলাম এন, খেয়াল করো, খেয়াল করো এখানে ধরো লিখতেছি ইফ, ইফ একটা শর্ত দিচ্ছি, ইফ এন এর থেকে যদি দেখো এনটা যদি 1-এর থেকে বড় অথবা সমান হয় এবং 30 থেকে ছোট অথবা সমান হয়, বুঝছো, এই যে এটা কি হইলো, ওই যে 1 থেকে 30 কভার করলো, 1 থেকে 30-এর মধ্যে হয়, ইফ এন ইজ, এটা যদি হয়, এটা যদি হয় দেন, তাহলে তুমি লিখবা দেন, এখানে এসে লিখে দাও দেন প্রিন্ট, দেন প্রিন্ট টিম এ, দেন প্রিন্ট কি প্রিন্ট করবে টিম এ, অ্যান্ড এখানে একটা ধাপ একটু লিখে রাখতেছি, এটা একটু পরেই বুঝবা, অ্যান্ড গো টু স্টেপ, ঠিক আছে। স্টেপ নাম্বারটা লিখলাম না, কারণ দেখো যদি এটা খেয়াল করো, মানে ধরো আমরা জানতে চাচ্ছি যে কোন টিম কোটায় যাবে, তাহলে দেখো 1 থেকে 30-এর ভিতরে যদি হয়, ধরো একজন এসে বললো আমার রোল হচ্ছে 24, তাহলে সে টিম এতে, তার কি আর টিম বি আর টিম সি চেক করা লাগবে? এইগুলা কিন্তু চেক করা লাগবে না। আবার ধরো একজন এসে বললো যে আমার রোল হচ্ছে 42, তাহলে সে কিন্তু ঢুকবে হচ্ছে টিম বিতে, তাকে অন্য কোনো টিমে চেক করতে হবে না, বুঝছো। এখন একটা জিনিস খেয়াল করো, তো এই জন্য আবার দেখো এই যে যেটা বললাম যে আর অন্য জায়গায় চেক করতে হবে না, তাই এই জায়গায় চেক করার পরে তাকে আমরা শেষে পাঠাই দিব, যে প্রোগ্রামটা একদম শেষে চলে যাও। এবার খেয়াল করো স্টেপ 3-তে এসে লিখতেছি, স্টেপ 3-তে এসে লিখতেছি এই সেম জিনিস, এখন কপি পেস্ট করবো, বুঝছো, সেম জিনিসটাই কি করব কপি পেস্ট করব। ঠিক আছে, এই সেম জিনিসটারই কি করব কপি করব, কপি করে চেঞ্জ করব কি দেখো, চেঞ্জ করব হচ্ছে এই ছোট ছোট দুইটা জিনিস চেঞ্জ করব, এই যে এই ভ্যালুগুলো দুইটা চেঞ্জ করে দিব, আর এই যে টিম এটাকে চেঞ্জ করে দিব। চেঞ্জ করে কি লিখতেছি দেখো, এটা হবে কি যদি এটা এন এর মানটা 31 থেকে 60-এর মধ্যে হয়, তাই না, 31 থেকে 60-এর মধ্যে হয়, তাইলে কি প্রিন্ট করবে টিম বি। এবার খেয়াল করো এই লাইনটারে কপি মারো, কপি করে নিচের লাইনে লেখো, এটা হচ্ছে কি হবে, এটা হবে স্টেপ 4, ভ্যালুগুলো চেঞ্জ হবে, টিমটা চেঞ্জ হবে। এরপরে বলতেছি দেখো স্টেপ 4-এ এসে বলতেছি এটা যদি এমন হয় যে 61 থেকে 100-এর মধ্যে, তখন কি প্রিন্ট করবে সি। আর স্টেপ 5-এ এসে কি লিখতেছি, স্টেপ 5-এ এসে ধরো লিখলাম হচ্ছে এন্ড, স্টেপ 5-এ এসে কি লিখলাম এন্ড, যে প্রোগ্রামটা শেষ, ঠিক আছে। তাহলে দেখো এই যে প্রত্যেক 2 3 4 5 প্রত্যেকটার এখানে লিখবো অ্যান্ড গো টু স্টেপ 5, গো টু স্টেপ 5, গো টু স্টেপ 5। কেন লিখবো দেখো, ধরো একজনে ইনপুট দিল যে তার রোলটা হচ্ছে 20, তাহলে সে তো এই যে টিম এ প্রিন্ট করেই ফেলছে, তাহলে এই বাকি কন্ডিশনগুলো কি আর তার চেক করার দরকার আছে? নাই, তাহলে টিম এ প্রিন্ট করে প্রোগ্রামের শেষে চলে যাবে, বুঝাইতে পারছি, সেম অ্যাজ টিম বি অ্যান্ড টিম সি, ঠিক আছে, এগুলো সহজ। পরে আসো ঘতে বলতেছে সি ভাষায় কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে দল গঠনের জন্য একটা প্রোগ্রাম লিখে এর যৌক্তিকতা বিশ্লেষণ করো। আসো প্রোগ্রামটা লিখি। প্রোগ্রামটা লেখার জন্য তুমি কি করবে, তুমি শুরুতে হেডার ফাইলটা দিয়ে দিবে #include_stdio.h, তুমি দিলা। এরপরে এসে তুমি মেইন ফাংশন লিখতেছো ইন্টিজার মেইন, এই হচ্ছে তোমার মেইন ফাংশন। তারপরে তুমি এসে কি করবা, এখানে লিখবা ইন্টিজার, খেয়াল করো একটু ঠান্ডা মাথায় দেখো, এইবার এসা তোমার এখানে ভেরিয়েবল লাগবে, কোনো একটা ভেরিয়েবল তো লাগবেই, মানটা এন এর মানটা, তাহলে ধরো একটা ভেরিয়েবল নিলাম হচ্ছে ইন্টিজার এন, কি করলাম ইন্টিজার এন, তাই না। এবার খেয়াল করো ক্রীড়া প্রতিযোগিতা একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের 3 দলে বিভক্ত করা হলো, ঠিক আছে। এখন আমাদেরকে কি বলছে, সি ভাষায় কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে দল গঠনের জন্য একটা প্রোগ্রাম লিখে দাও, ঠিক আছে। তাহলে ধরো এন এর মানটাকে শুরুতে কি ইনপুট নিতে হবে না, বা না নিলেও কিন্তু চলবে, এই প্রোগ্রামে নেওয়াটা বাধ্যতামূলক না, কিন্তু নিলে বেটার,
যে এন এর মানটা শুরুতে ইনপুট দিবে, তারপরে প্রিন্ট হইলে এন এর মানটা যত ইনপুট দিবে তাকে বলে দিবে তুমি কোন টিমে। ঠিক আছে, তাহলে এইখানে আমরা দেখো কি করতেছি, আমরা একটু এন এর মানটাকে ইনপুট নিয়ে নিচ্ছি, যে প্রিন্ট এফ ইন্টার দি ভ্যালু অফ এন। এটা না নিলেও কিন্তু সমস্যা ছিল না, কিন্তু এটা নিলে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, বুঝছো? ইন্টার দি ভ্যালু অফ এন, তা না হলে শুধু বিভক্ত করে কি হবে, ও তো কোনো আউটপুট দিবে না। ঠিক আছে, ইন্টার দি ভ্যালু অফ এন দিয়ে তুমি কি করলা, স্ক্যানএফ এর মাধ্যমে এন এর মানটা তার কাছ থেকে ধরো ইনপুট নিচ্ছ, এই এন এর মানটা ইনপুট নিচ্ছ, নেওয়ার পরে এবার তুমি শর্ত দিচ্ছ, ইফ ইফ যদি প্রথম শর্তটা দিচ্ছ, যদি এই যে তুমি শর্ত দিচ্ছ, খেয়াল করো, তুমি শর্ত দিচ্ছ যদি এন এর মানটা একের থেকে বড় অথবা সমান হয় এবং এবং এন এর মানটা যদি 30-এর থেকে এবং এন এর মানটা যদি এন এর মানটা যদি 30-এর থেকে ছোট অথবা সমান হয়, মানে এই যে 1 থেকে বড় অথবা সমান এবং 30 থেকে ছোট অথবা সমান হয়, তাইলে কি প্রিন্ট করবে? তাইলে ধরো ও প্রিন্ট করবে হচ্ছে প্রিন্ট এফ এর ভিতরে এইখানে যে কি প্রিন্ট করে দিবে, ও প্রিন্ট করবে টিম এ। কি প্রিন্ট করবে? টিম এ। বুঝছো না কি বুঝো না? ঠিক আছে, তাহলে দেখো প্রথম কন্ডিশনটা তো আমরা ইফ দিয়ে লিখলাম, তাই না? প্রথমটাকে আমরা ইফ দিয়ে লিখলাম, পরেরটাকে কি দিয়ে লিখবো বলো? পরেরটাকে কি দিয়ে লিখবো? পরেরটাকে কি দিয়ে লিখবো বলো? বলো বলো বলো। আচ্ছা, এই যে খেয়াল করো, পরেরটাকে লিখবো হচ্ছে এলস ইফ দিয়ে। ইফের পরে দেখো একাধিক কন্ডিশন যখনই হয় তখন আমরা কি করি দেখো, একাধিক কন্ডিশন হইলে হয় নেস্টেড ইফ এলস দেই, তা না হলে সুইচ কেস দেই, তাই না? তো এলস ইফ, আমি বলতেছি ইফ যদি এন এর মানটা 1 থেকে বড় অথবা সমান এবং এনটা 30-এর থেকে ছোট অথবা সমান হয়, তাইলে কি প্রিন্ট করবে? টিমে। এলস ইফ অথবা যদি এন এর মানটা, এবার কি হবে, এইবার এই ওয়ানটা চেঞ্জ হয়ে যাবে, এটাও চেঞ্জ হয়ে যাবে। এবার কি হচ্ছে, এন এর মানটা যদি 31 থেকে বড় অথবা সমান হয় এবং 60 থেকে ছোট অথবা সমান হয়, তাইলে কি প্রিন্ট করবে? তাইলে প্রিন্ট করবে হচ্ছে এটা টিম বি। তাইলে কি প্রিন্ট করবে? টিম বি। অথবা যদি, খেয়াল করো, অথবা যদি এবার এই ভ্যালুগুলো আবার চেঞ্জ করতেছি, ভ্যালুগুলো কি আবার চেঞ্জ করতেছি, অথবা যদি এই ভ্যালুটা যদি এমন হয় 61 থেকে বড় অথবা সমান এবং 100 থেকে ছোট অথবা সমান, তখন কি প্রিন্ট করবে? টিম সি। এবার দেখো এইগুলার কোনোটাই যদি না হয়, যদি কোনোটাই না হয় তাহলে সবার লাস্টে যেয়ে দিব এলস। এইগুলা কোনোটাই যদি না হয় তাহলে এইখানে যে শুধু প্রিন্ট করে দিবে যে রং ইনপুট। কি দিবে? রং ইনপুট। রং ইনপুট মানে কি দেখো, আমি 1 থেকে 100 পর্যন্ত সবাইকে দিয়ে দিছি, কেউ যদি এর ভিতরে যদি না হয় তার মানে সে 1-এর থেকে ছোট সংখ্যা লিখছে অথবা 100 থেকে বেশি সংখ্যা লিখছে। ঠিক আছে, রং ইনপুট। তাহলে প্রোগ্রাম আমার শেষ, লাস্টে যায় শুধু এখানে কি লিখে দিব, রিটার্ন 0। রিটার্ন 0। ক্লিয়ার প্রোগ্রাম লেখা? বুঝতে পারতেছ? সহজ আছে জিনিসগুলো, বুঝতে হবে শুধু। এবার দেখো কম্পাইলার কি। দেখো এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমরা কোশ্চেন পাবা 2টা। কয়টা সিকিউ পাবা এই চ্যাপ্টার থেকে? 2টা সিকিউ পাবা, এবং 2টা সিকিউ মানে হচ্ছে 20 মার্ক। 2টা সিকিউ মানে কত মার্ক? 20 মার্ক। বুঝছো? তো যে কোনো একটা হচ্ছে 2টা সিকিউ, যে কোনো একটা তো সহজ করবেই, 2টাই তো আর টাফ করবে না কখনো। বুঝছো? তো এই চ্যাপ্টারের উপরে ভালো প্রিপারেশন নিলে না 5 মার্ক এক চ্যাপ্টারেই সম্ভব। ঠিক আছে, এবার দেখো চ্যাপ্টার 5 প্রথম কোশ্চেন বলতেছে কম্পাইলার কি। কম্পাইলার কি অলরেডি পড়ে ফেলছি। ফ্লোচার্ট এবং অ্যালগরিদমের মধ্যে তুলনামূলক আলোচনা করো। কইরা দিও, অ্যালগরিদম লিখিত রূপ, ফ্লোচার্ট হচ্ছে চিত্র, এটা হচ্ছে বেসিক পার্থক্য, বাকিটা এবার লিখো। দেখো গ নাম্বার বলতেছে চিত্র 1-এর মতন সি ভাষায় একটি প্রোগ্রাম লিখে দাও। একটু মাথায় রাখো, এই ধরনের কোশ্চেন যদি কোশ্চেন কঠিন হয় তাইলে আসবে, কোশ্চেন সহজ হইলে এগুলো আসবে না। ঠিক আছে, ক্লিয়ার? এখন দেখো এটার জন্য আমরা প্রোগ্রাম লিখবো, হ্যাঁ, প্রথমটার জন্য। ঠিক আছে, এখন দেখো তো এটা কি একটা সিরিজের মতো হইছে না? দেখো এখানে, দেখো এখানে টোটাল সারি হইছে কয়টা, দেখো এখানে টোটাল কয়টা সারি হইছে? একটা সারি, সরি একটা সারি, 2টা সারি, 3টা সারি, আর এটা হচ্ছে 4টা সারি। এই হচ্ছে ধরো 4টা সারি, এই হচ্ছে কি 4টা সারি আসছে, 4টা সারি আসছে। এবার দেখো প্রথম সারিতে দেখো 1টা, তারপরে 2টা, তারপরে 3টা, তারপরে 4টা। ঠিক আছে, এটা সিকোয়েন্স আছে কিন্তু। ঠিক আছে, এবার দেখো প্রোগ্রামটা কিভাবে লিখবো একটু দেখো।
প্রোগ্রামটা কিভাবে লিখবো দেখো, ধরো এই হচ্ছে লিখতেছি হ্যাশ ইনক্লুড stdio.h, এটা তো আমরা সব জায়গায় লিখবো তাই না, প্রত্যেক প্রোগ্রামেই আমাদের লিখতে হবে stdio.h। এবার খেয়াল করো মেইন ফাংশন আমরা লিখলাম, ঠিক আছে। এবার দেখো এই প্রোগ্রামে আমরা ভেরিয়েবল নিচ্ছি হচ্ছে দুইটা ভেরিয়েবল, একটা হচ্ছে আই আর একটা নিলাম জে, ঠিক আছে। দেখো এই প্রোগ্রামে কিন্তু কোনো ইনপুট নেওয়ার কিছু নাই, আমাদেরকে বলছে এই জিনিসটা শুধু দেখাই দিতে হবে। তাহলে খেয়াল করো শুরুতে একটা লুপ দিচ্ছি আমি, ফর আয়ের মানটা আমি 1 থেকে শুরু করতেছি আর বলতেছি আয়ের মানটা যাবে কোন পর্যন্ত, 4 পর্যন্ত, আর আয়ের মানটা এক এক করে বৃদ্ধি পাবে। কেন এই শর্ত দিলাম, কারণ দেখো প্রথম সারিতে কয়টা আছে, একটা, পরের সারিতে 2টা, তারপরের সারি 3টা, তারপরের সারি 4টা, তাহলে 1 2 3 4 এর ভিতরেই তো আমাকে লাগবে তাই না। এবার দেখো এইটার মধ্যে না আরেকটা লুপ চালাইতে হবে, সেই লুপটা হচ্ছে ফর লুপ দিয়ে, এই লুপটা চালাবো জে দিয়ে আমি, জে ইকুয়াল শুরুতে কি হবে 1, এবার কি হবে জে লেস অর ইকুয়াল হবে হচ্ছে আই, কি বলতেছি জে লেস অর ইকুয়াল আই, 4 না কিন্তু দিছি আই দিছি, কেন দিছি বুঝাইতেছি। তারপরে বলতেছি দেখো জে প্লাস প্লাস, ঠিক আছে। এইটা যখন হবে তখন কি করবে, তখন আমি এটার মধ্যে একটা প্রিন্টএফ দিয়ে দিলাম, এই শর্ত যখন মানবে এই প্রিন্টএফে কি করবে, ওই স্টারটা প্রিন্ট করবে, এরপর একটা স্পেস রাখবে, ঠিক আছে। এবার এইখান থেকে বের হওয়ার পরে কি করবে, প্রিন্টএফ করবে, আবার প্রিন্ট করবে, এই প্রিন্টএফে বেরিয়ে হচ্ছে একটা ব্যাকস্ল্যাশ n শুধু, আর কিছুই না, লাস্টে প্রোগ্রাম শেষ। এই হচ্ছে তোমার, এই হচ্ছে রিটার্ন 0। সরি দাঁড়াও একটু কাজ আছে, হ্যাঁ একটু কাজ আছে, মাঝখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেই নেই, যার কারণে একটু ঝামেলা হয়ে গেছে। দেখো এইটার এত একটু নিচে নাম, এবার দেখো এই ফর লুপের একটা সেকেন্ড ব্র্যাকেট এইখানে শেষ, তারপরে এইটা হবে, তারপরে যায় হচ্ছে তোমার এই যে এই জিনিসটা হবে, তারপরে যে এই ফর লুপের সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হবে, এই ফর লুপের সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হবে, আর সবার লাস্টে যে প্রোগ্রামে কি শেষ হবে, একটু রিটার্ন 0 লিখে দিবা, রিটার্ন 0 লিখে দিলেই প্রোগ্রামটাও শেষ হয়ে যাবে। এবার দেখো এই প্রোগ্রামটা কিভাবে কাজ করবে সেটা এবার আমি তোমাদেরকে বলি। দেখো আগে প্রোগ্রামটা লিখলাম, এখন প্রোগ্রামটা কিভাবে কাজ করবে সেটা দেখো। দেখো শুরুতে আয়ের মান কত 1, একটা 4-এর থেকে ছোট, এই শর্ত মানতেছে, তাইলে লুপে ঢুকবে, ঢুকার পরে জের মানও কত 1, জের মান দেখো শুরুতে আয়ের মান কত 1, তাহলে জের মান শুরুতে কত লিখছি 1, শর্ত দিছি জের মানটা আয়ের থেকে ছোট অথবা সমান হইতে হবে, তাহলে দেখো এর মান 1 জের মান 1, তাহলে সমান হইছে, সমান হইলে এটার ভিতরে কাজ করবে, এইটার ভিতরের কাজটা কি, এই একটা স্টার লিখবে, হ্যাঁ দেখো ও কি করলো, ও একটা স্টার লিখলো, একটা স্টার লিখলো, লিখে এই লুপের থেকে বের হয়ে যাবে, বের হয়ে আসার পরে কি হবে, প্রিন্টএফ ব্যাকস্ল্যাশ n, এবার বের হয়ে আসবে না, কেমনে বের হয়ে আসবে জানো, দেখো জের মান 1 এর জন্য কাজ করলো, এবার জে প্লাস প্লাস হইলে জের মানটা 1 বেড়ে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে না, তখনই যখন চেক করতে যাবে দেখবে 2, আয়ের মান তো ছিল 1, ও দেখবে 2, এই যে জের ভ্যালু 2, ও দেখবে 2 1-এর থেকে ছোট, সরি 1-এর থেকে ছোট, এই শর্ত মানতেছে না, কারণ 2 কি 1-এর থেকে বড় না, এই শর্ত মানতেছে না, তাহলে ও আর এই লুপে ঢুকবে না। এই লুপের থেকে বের হয়ে আসলে কোন লুপে আসবে, এই প্রথম লুপে চলে আসবে, এই লুপে কি আছে ব্যাকস্ল্যাশ n মানে কি নিউ লাইন, তার মানে এই লাইনেও আর কিছু না লিখে নিচের লাইনে নেমে আসবে, নিচের লাইনে নেমে আসে, আবার এইখানে যে আয়ের মানটা 1 বৃদ্ধি করবে, আয়ের মানটা 1 বৃদ্ধি করে এখন আয়ের মান কত আছে 2 আছে, কত আছে 2 আছে, আয়ের মানটা 2, এবার দেখো জে ইকুয়াল 1, এই শর্তের জন্য একটা স্টার লিখবে, মানে এই শর্ত কিন্তু আবার প্রথম থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে, এই ওইখান থেকে ঘুরে আসলে প্রথম 1 এর জন্য শুরু করে একবার কাজ করবে, করার পর জে এর মানটা আবার 1 বৃদ্ধি করবে, বৃদ্ধি করে কত হবে 2, এবার কিন্তু আয়ের মান 2 আছে, এইখানে এসে কন্ডিশন চেক করবে যে 2 লেজার ইকুয়াল আই, আয়ের মান কত 2, হ্যাঁ এবার মানতেছে, তাহলে 2টা মানতেছে, তাহলে আরো একবার স্টার প্রিন্ট করবে, এই যে মাঝখানে স্পেসটা দিয়ে আবার আরেকটা স্টার প্রিন্ট করবে, তারপরে জের মানটা আবার 1 বাড়াবে, বাড়াইলে কত হবে 3, এখানে যে চেক করবে 3 লেজার ইকুয়াল আই, এখন আয়ের মান কত আছে 2, দেখবে এই শর্ত মানতেছে না, তখন আবার এখান থেকে বের হয়ে আসবে, বের হয়ে এসে এই যে আগের লুপে আসবে, এই লুপে এসে কি এই যে ব্যাকস্ল্যাশ nটা কাজ করবে, কাজ করলে আবার নিচের লাইনে চলে আসবে, তাহলে এই লাইনে আর কিছু লিখবে না, নিচের লাইনে আসলো, নিচের লাইনে এসে এই যে এই লুপে আসলো, এই লুপে এসে আয়ের মানটা 1 বাড়াইলো, বাড়ায় আয়ের মান এখন কত 3,
আয়ের মান 3 এর জন্য আবার ভিতরে ঢুকবে, কারণ 3 তো 4 এর থেকে ছোট। ভিতরে ঢোকার পর দেখো আবার এই লুপ প্রথম থেকে শুরু হবে। জে এর মান 1, 1 এর জন্য একটা লিখবে। আবার জে এর মান 1 বাড়বে, বাইরে কত হবে 2, 2 এর জন্য আবার একটা লিখবে। আবার জে এর মান 1 বাড়বে, বেড়ে কত হবে 3। দেখো এখন কিন্তু আয়ের মানও কত আছে, 3 আছে। তাইলে এইখানে এসে আবার কি হবে, এবার দেখবে জে এর মান 3, বলবে 3 কি আয়ের থেকে ছোট অথবা সমান? হ্যাঁ সমান, তাহলে এই শর্ত মানছে, তাহলে আরো একটা স্টার প্রিন্ট করবে। বুঝছো? করার পরে জে এর মান আবার 1 বৃদ্ধি করবে, করে কত হবে 4। তখন দেখবে 4 কি আয়ের থেকে ছোট অথবা সমান? দেখবে যে এই শর্ত আর সত্য হচ্ছে না, কারণ আয়ের ভ্যালু কত 3, 4 তো 3 এর থেকে বড় হয়ে যাচ্ছে, মানবে না। আবার বেরোয় আসবে, বেরোয় এসে ব্যাকস্ল্যাশ এন, এক লাইন নিচে চলে আসবে। নিচে এসে এইখানে এসে আয়ের মান আবার 1 বৃদ্ধি করবে, বৃদ্ধি করলে কত হবে 4 হবে। 4 এর জন্য এবার দেখো এখানে আইসা ফার্স্টে জে এর মান 1, 1 এর জন্য একটা প্রিন্ট করবে, কারণ 1 তো 4 এর থেকে ছোট। জে এর মান 1 বৃদ্ধি পেয়ে 2, 2 এর জন্য একবার প্রিন্ট করবে। জে এর মান 1 বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে কত হবে 3 হবে, 3 এর জন্য করবে। জে এর মান আবার 1 বৃদ্ধি করবে 4, চেক করে দেখবে কি হ্যাঁ শর্ত মানতেছে, কারণ আয়ের মান বেড়ে এখন কি আর 3 দেয়, আয়ের মান বেড়ে এখন 4 হয়ে গেছে। তাইলে 4 এর জন্য একটা প্রিন্ট করবে। করার পরে জে এর মান আরো 1 বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে কত হবে 5। তখন ও এখানে এসে চেক করবে 5 কি 4 এর থেকে ছোট অথবা সমান? বলবে না, বেরোয় আসবে নিউ লাইন, নতুন লাইনে আসবে। নতুন লাইনে যাওয়ার পর উপরে যেয়ে দেখবে কি এইবার আয়ের ভ্যালু 1 বাড়াবে, বাড়াইলে কত হবে 5। দেখবে এই শর্ত আর মানতেছে না, তখন এই লুপের থেকেও বেরোয় আসবে। এই লুপের থেকে বেরোয় আসলে কি প্রোগ্রাম শেষ। বুঝছো? এইভাবে করে হচ্ছে এই আউটপুটটা আসবে। ক্লিয়ার? লিখে দেখো তোমরা, অনলাইনে যেয়ে লিখবা, যে কোনো অনলাইন সি কম্পাইলার, হ্যাঁ দিয়ে এটা লিখবা, দেখবে এরকম একটা আউটপুট পেয়ে গেছে। বুঝছো? এবার কি বলতেছে, চিত্র 1 প্রোগ্রামটিকে কি পরিবর্তন করলে চিত্র 2 এর মতন হবে বিশ্লেষণ করো। দেখো সেম প্রোগ্রাম আমি আবার লিখতেছি, সেম প্রোগ্রামটা এখন আমি আবার লিখব, সেম প্রোগ্রামটা আবার লিখবো। ফার্স্টে হেডার ফাইল দিচ্ছি, ফার্স্টে হেডার ফাইলটা দিলাম, এরপরে মেইন ফাংশন দিলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ওই যে দুইটা যে ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করতেছিলাম আই আর জে নিয়ে নিলাম। দেখো এখানেও কোনো কিছু ইনপুট দেওয়ার নাই। এইবার শর্ত, প্রথম শর্তটার কোনো চেঞ্জ নাই, প্রথম শর্তটাও সেম, ফর আই ইকুয়াল 1, আই লেস অর ইকুয়াল 4, আই প্লাস প্লাস, কোনো চেঞ্জ নেই। এই কন্ডিশন যদি মানে তাহলে এইটার ভিতরে আসলে আরেকটা লুপ, ফর জে ইকুয়াল 1, জে লেস অর ইকুয়াল আই, কমা জে প্লাস প্লাস। এই শর্ত যদি মানে তাহলে এইটার ভিতরে এসে এখন কি দেখবে, এইবার প্রিন্ট, শুধু এই প্রিন্টের জায়গাটাই চেঞ্জ হবে। এতক্ষণ যে ডি প্রিন্ট করতো, ডি প্রিন্ট না করে এবার করবে হচ্ছে প্রিন্ট এফ %d, জে, এইখানে জে এর মানটা সে প্রিন্ট করবে। বুঝছো? এরপরে এই লুপের থেকে বেরোয় আসলে ওই যে আবার নিউ লাইনের জন্য একটা ইয়ে থাকবে, প্রিন্ট এফ \n, তারপরে এই লুপ, এই লুপের থেকেও যদি বেরোয় আসে তাইলে প্রোগ্রামটাই শেষ হয়ে যাবে, তখন রিটার্ন 0। বুঝছো? এবার দেখো চেঞ্জটা কেন করলাম জানো, চেঞ্জটা কেন করলাম দেখো, ধরো ধরো এই প্রোগ্রামটাতে কি হচ্ছে, ওই যে আগের মতো ফার্স্টে শুরুতে আই ইকুয়াল কত 1, আয়ের মান এখন কত 1 ধরে নিছে, তাইলে আইটা 1টা 4 থেকে ছোট, ভিতরে ঢুকবে। জে এর মান 1, 1টা আয়ের মানও কত 1, তাহলে মান দুইটা সমান, এই শর্ত মানতেছে, তাহলে নিচে কাজ করবে। নিচে কি বলতেছে, প্রিন্ট এফ %d জে, জের মানটা লিখতে বলছে, তাহলে ও সুন্দর মতো জের মান কত 1 লিখে দিবে। লিখে দেওয়ার পরে জের মানটা আবার 1 বৃদ্ধি করবে, করে দেখবে 2, দেখবে এই শর্ত আর মানতেছে না, 2 লেস অর ইকুয়াল আই, এই শর্ত মানতেছে না, কেন? কারণ আয়ের ভ্যালু 1। তখন এখান থেকে বেরোয় আসবে, বেরোয় আসলে এইটা কাজ করবে, প্রিন্ট এফ \n, মানে এই লাইনে আর লিখবে না, নতুন লাইনে লিখবে। নতুন লাইনে এসে আবার এই জায়গায় চলে যাবে, যে আয়ের মান এবার বৃদ্ধি করে 1-এর জায়গায় আয়ের মান কত হয়ে যাবে এবার 2, আয়ের মান এবার কত হয়ে যাবে 2 হয়ে যাবে। এবার দেখো আবার নিচে আসবে, ফর জে ইকুয়াল 1, জে লেস অর ইকুয়াল আই, হ্যাঁ এই যে 1 2 এর থেকে ছোট, তাহলে লিখবে 1 লিখে দিবে, এই যে %d, জে এর মানটা লিখবে 1। তারপরে জে এর মান প্লাস প্লাস করবে, জে এর মানে 1 বৃদ্ধি করবে, বৃদ্ধি করলে কত হবে 2, এখানে এসে আবার চেক করবে 2 কি আয়ের থেকে ছোট অথবা সমান, হ্যাঁ আয়ের ভ্যালু 2, জের ভ্যালু 2 সমান, এই শর্ত মানতেছে, তাইলে এই ভ্যালুটাও প্রিন্ট করবে, এই যে পাশে এসে এটাও প্রিন্ট করে দিবে। ঠিক আছে? করার পরে জের মান 1 বাড়াবে 3, তখন দেখবে এই শর্ত আর মানতেছে না, যে 3 2 এর থেকে ছোট অথবা সমান না,
তখন এইখান থেকে বের হয়ে এসে এই যে ব্যাকস্ল্যাশ এন কাজ করবে, এই লুপে চলে আসবে। এই লুপে চলে আসলে যখন ব্যাকস্ল্যাশ এন কাজ করবে তখন আবার নতুন লাইনে চলে আসবে। নতুন লাইনে আসার পর এই লুপে আবার ফেরত আসবে না, আসলে আয়ের মান 1 বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে আবার 2 এর জায়গায় কত হয়ে যাবে 3। আবার প্রথম থেকে শুরু করে 1 এর জন্য প্রিন্ট করবে 1, 2 এর জন্য 2, 3 এর জন্য 3, 4 হইলে আবার কাজ করবে না, নতুন লাইনে চলে আসবে। নতুন লাইনে এসে আয়ের মান 1 বৃদ্ধি করে কত করবে 4, 4 এর জন্য আবার লুপে ঢুকবে, ঢুকে যে এর মান 1, 2, 3, 4 এর জন্য 4 প্রিন্ট করবে, এরপরে যায় দেখবে 1 বাড়ায় দেখবে আর কাজ করতেছে না। তারপর এই লুপে আসার পরও দেখবে কি যে 4 এর এই লুপে আসার পর আয়ের মান 1 বৃদ্ধি পারবে। হ্যাঁ, আয়ের মান 4 ছিল, 4 এর থেকে বেড়ে এবার কত হয়েছে 5, তখন দেখবে এই শর্ত আর মানে না, 5টা 4 এর থেকে ছোট অথবা সমান না, তখন এই লুপের থেকেও বেরোয় এসে প্রোগ্রামটা শেষ করে দিবে। বুঝছো? এই হচ্ছে কথা। কোশ্চেন কঠিন হইলে দেখো, যদিও প্রোগ্রাম ছোট, একটু মাথা খাটানোর জিনিস আছে, কোশ্চেন কঠিন হইলে এগুলো আসবে। এখন দেখো ঢাকা বোর্ড 25-এর কোশ্চেন, কত সহজ কোশ্চেন দেখো। দেখো অ্যারে কি, এটা তোমরা একটু লিখবা, ঠিক আছে, যে সমজাতীয় ডেটাকে রাখার জন্য ইউজ করা হয়। দেখো চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়। চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়, কি দেখো। প্রথম কথা হচ্ছে মাথায় রাখতে হবে যে বড় হাতের আর ছোট হাতের আলাদা জিনিস, বড় হাতের ও ছোট হাতের পার্থক্য, তাই না? সর্বপ্রথম হচ্ছে এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে যে বড় হাতের ও ছোট হাতের পার্থক্য। তারপরের জিনিসটা কি মাথায় রাখতে হবে, তারপরে মাথায় রাখতে হবে হচ্ছে সব সময় অ্যালফাবেট দিয়ে শুরু করতে হয়। কি দিয়ে শুরু করতে হয়? অ্যালফাবেট দ্বারা শুরু করতে হবে, অন্য কোনো কিছু দিয়ে শুরু করলে চলবে না, তাই না? অ্যালফাবেট দ্বারা শুরু। তারপরে কি নাম্বার দ্বারা শুরু করা যাবে না, নাম্বার দ্বারা শুরু হবে না, শুরু হবে না, এটা একটা জিনিস মাথায় রাখতে হবে। তারপরে রুলস কি, নো স্পেস, আমি একটু শর্টকাটে লিখতেছি, তোমরা এগুলো বড় করে লিখতে পারবা, যে মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না। তারপর হচ্ছে কি, নো স্পেশাল ক্যারেক্টার, নো স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার, নো স্পেশাল ক্যারেক্টার মানে কি? নো স্পেশাল ক্যারেক্টার মানে হচ্ছে এই যে দেখো, এই যে @ ডলার সাইন, হ্যাশ, এইগুলা ইত্যাদি, এগুলো ইউজ করা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে তোমার খ মার্কের জন্য হয়ে গেল, বুঝাতে পারছি? এরপরে দেখো ক নম্বরে কি বলতেছে, সৌরভের জন্মসাল অধিবর্ষ কিনা তার নির্ণয়ের অ্যালগোরিদম তৈরি করো। দেখো ওর জন্মসালটা দেওয়া আছে, সৌরভের জন্মসাল কত? 1990। এই সালটা দিছে আমাদেরকে, আর কি বলতেছে তার বর্তমান বয়স কত? 34 বছর। তিনি সরকারি চাকরিতে আবেদন করতে আগ্রহী, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চাকরিতে যোগদানের বৈধ বয়স 18 থেকে 32 বছর। তাহলে বয়স নিয়ে আমাদের কিছু যায় আসে না, এখানে বলছে শুধু তার সালটা অধিবর্ষ কিনা। হ্যাঁ, এখন দেখো অধিবর্ষের শর্ত মনে আছে তো? আচ্ছা, শর্ত একটু পরে যাচ্ছে। তাহলে দেখো এটা অ্যালগোরিদমটা কেমন হবে। অ্যালগোরিদম স্টেপ 1, অ্যালগোরিদমে এসে স্টেপ 1-এ তুমি কি লিখবা? স্টার্ট লিখবা। স্টেপ 2, স্টেপ 2-তে যে কি করবা তুমি? ইনপুট। স্টেপ 2-তে ইনপুট নিতে হয় সচরাচর, কিন্তু এখানে তো ইনপুট নেওয়ার কিছু নাই, আমাদেরকে বলে দিছে, তাই না? আমাদেরকে বলে দিছে যে ওর জন্মসাল কত? 1990। তাহলে ধরো ওয়াই এর ভিতরে আমি মানটা রাখলাম, ওয়াই ইকুয়াল 1990, সরি 1990, ওয়াই ইকুয়াল কত? 1990। এটা হচ্ছে অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে? ওয়াই এর ভিতরে এটা অ্যাসাইন করে দিলাম। স্টেপ 3-তে কি বলতেছে দেখো, স্টেপ 3-তে যে এবার এই যে কন্ডিশন চেকটা হবে যে লিপ ইয়ার কিনা। এবার দেখো লিপ ইয়ার হয় কখন, খেয়াল করো। এইখানে একটা কন্ডিশনটা আমি লিখতেছি, দেখো বুঝো কিনা। প্রথম কন্ডিশন হচ্ছে দেখো, ফার্স্টে একটা ফার্স্ট ব্র্যাকেট দিছি, হ্যাঁ, এক ব্র্যাকেটের ভিতরে সব লিখতে হবে, তো একটু বড় করে দিছি ওয়াই মডিউলাস 400 ইকুয়াল 0। তার মানে দেখো সালটাকে 400 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় তাহলে সেটা লিপ ইয়ার। অথবা কি বলতেছে, অথবা এই যে ব্র্যাকেট এর ভিতরে দুইটা কন্ডিশন, এইটা হইলে যদি 400 দিয়ে ভাগ করলে 0 হয় তাহলে সরাসরি লিপ ইয়ার, কোনো কথা নাই। আর যদি তা না হয় তাইলে এটাকে কি করবে, এটাকে ফার্স্টে ওয়াই মডিউলাস 4, ওয়াই মডিউলাস 4 এটা ইকুয়াল কি হইতে হবে? 0 হইতে হবে। এবং দেখো এবং এর জন্য কি দুইটা এন্ড দিতে হয়, তাই না? এবং ওয়াই মডিউলাস 100 নট ইকুয়াল 0, এই দুইটাই শর্ত হইতে হবে। বুঝছো কথাটা কি বলছে? বুঝছো? দেখো ধরো এখানে সেখানে ইফ না লিখে এখানে এরকম লেখা যায়, কই গেল? ইফ না লিখে হচ্ছে এখানে ইজ লেখা যায়। ধরো ইফ না লিখে এখানে আমি ইজ লিখলাম, একটা প্রশ্নবোধক চিহ্ন, ওই যে মানে কোশ্চেন মার্ক দিয়ে দিলাম।
যে 400 দিয়ে ভাগ করলে যদি শূন্য হয় তাইলে, অথবা দেখো এই যে এই ব্র্যাকেট খেয়াল করো একটু, দেখো এই যে কই গেল, এই দেখো এই যে এই ব্র্যাকেট অথবা এই পুরাটা শর্ত হইতে হবে। আর এইটুকুর ভিতরে কি দেখো এই যে দুইটা শর্ত মানতে হবে। যদি মানে তাইলে সে লিপ ইয়ার। এইখানে এসে নিচে দুইটা অপশনে লিখে দিতেছি। এইটার উত্তর যদি ইয়েস হয়, যদি সত্য হয়, ইফ ইয়েস তাইলে কি করবে, তাইলে প্রিন্ট করে দিবে হচ্ছে, তাইলে প্রিন্ট করবে কি লিপ ইয়ার, তাইলে প্রিন্ট করবে লিপ ইয়ার। আর যদি না হয়, ইফ নো, দেখো যদি এখানে কি হয় ইফ নো, তাইলে কি করবে, প্রিন্ট করবে হচ্ছে নট লিপ ইয়ার, নট লিপ ইয়ার। বুঝছো? এই হচ্ছে কথা, ঠিক আছে। এরপর স্টেপ 4 এসে কি করবে, প্রোগ্রামটাকে শেষ করে দিবে, এন্ড। তাহলে দেখো এইখানে কিন্তু আর একটু কাজ আছে, প্রিন্ট লিপ ইয়ার এন্ড গো টু স্টেপ 4। স্টেপ 4 এ যে কি প্রোগ্রামটাকে এন্ড, এটা কি এন্ড গো টু স্টেপ 4। বুঝছো? স্টেপ 4 এ চলে যাবে। বুঝছো? তাহলে এটা যদি অ্যালগোরিদম না বলে ফ্লো চার্ট বলতো তাও তুমি পারতা, ঠিক আছে। এটা সি প্রোগ্রাম আসলেও তুমি পারতা। শুরুটুকু করে ইন্টিজার ওয়াই ইকুয়াল এটা দিয়ে এখানে একটা শর্ত ইফ, এই শর্ত যদি মানে তাহলে এইটা এলস যে আর একটা, ঠিক আছে। এগুলো সহজ, এগুলো তো পারবাই তোমরা। এবার কি বলছে দেখো, এটা কিন্তু ঢাকা বোর্ড 25-এর কোশ্চেন। দেখো সহজ কোশ্চেন, কত সহজ কোশ্চেন আসছে। পরে বলতে সৌরভ সরকারি চাকরিতে আবেদনের যোগ্য কিনা তা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লেখো। আমাদেরকে দিয়ে দিছে, বলছে সৌরভের বয়স কত, 34 বছর। ধরো এটা হচ্ছে এইজ, একটা ভেরিয়েবল ধরলাম এ, এর মান কত 34। আমাদেরকে শর্ত দিয়ে দিছে যে 18 থেকে 32-এর মধ্যে যদি হয় তাইলে সে কি হবে, ভোট দিতে পারবে, না হলে সে চাকরির আবেদন করতে পারবে, না হলে পারবে না। খেয়াল করো প্রোগ্রামটা কেমন হবে, একদম ছোট্ট একটা প্রোগ্রাম হবে। হ্যাশ ইনক্লুড stdio.h, এই তুমি লিখলা হেডার ফাইল। এরপরে তুমি আইসা কি করলা, এই দিলা হচ্ছে মেইন ফাংশন, এই দিলা হচ্ছে মেইন ফাংশন। তারপরে এসে তুমি কি করতেছো, তুমি ধরো লিখতেছো, সেকেন্ড ব্র্যাকেট দিইনি, এইখানে আইসা তুমি ভেরিয়েবল দিলা এইজ, এইজের জন্য এ ধরলা, এর মানটা কত দেওয়া আছে, বয়স দেওয়া আছে, এ ইকুয়াল টু কত 34। তাইলে তো আমাদের আর ইনপুট নেওয়ার কোনো কিছু নাই, আছে নাই। এইবার দেখো, এইবার সরাসরি শর্ত দিয়ে দিচ্ছে, ইফ এ ইজ গ্রেটার অর ইকুয়াল 18। দেখো এর মানটা যদি 18 থেকে বড় অথবা সমান হয়, এবং এ যদি লেস অর ইকুয়াল 32 হয়, যদি এই শর্ত মানে, তাইলে কি প্রিন্ট করবে, তাইলে প্রিন্টএফে ধরো এখানে লিখে দিল এলিজিবল, এখানে কি লিখে দিল এলিজিবল, যে কি ও ভোট দিতে পারবে। আর যদি এটা না হয় তাইলে এলসে যায় কি বলবো, এলসে যায় বলবে হচ্ছে এখানে যে প্রিন্টএফে লিখে দিবে নট এলিজিবল, প্রিন্টএফে যায় কি বলে দিবে নট এলিজিবল। সহজ হিসেব, বুঝছো নাকি বুঝছো না? এই আইসা রিটার্ন 0 লিখে দিলেই তোমার প্রোগ্রামটা শেষ। ক্লিয়ার? আচ্ছা এলিজিবল বানানটা কি, ELE না এলিজিবল? আচ্ছা যাই হোক, এই বানানটা একটু তোমরা খেয়াল করে দেখো আর কি, ঠিক আছে। ওকে, তাই দেখো এই প্রোগ্রামটাও শেষ হয়ে গেল। পরের কোশ্চেনটা দেখো, এটাও ঢাকা বোর্ড 25-এর কোশ্চেন, হ্যাঁ, কিন্তু ইম্পর্টেন্ট এটা। দেখো এখানে একটা সিরিজ দিয়ে দিছে, দেখো স্কোয়ারের সিরিজ, হ্যাঁ স্কোয়ারের সিরিজটা আমরা করবো। স্ট্রিং কি তোমরা পারবা, দেখো ভেরিয়েবল প্লাস প্লাস আর প্লাস প্লাস ভেরিয়েবল, দেখো ঘুরে ফিরে এইটা হচ্ছে সেই পোস্টফিক্স আর এটা হচ্ছে প্রিফিক্স, দেখছো? তাহলে ওই আগের কোশ্চেনটার মতো পোস্টফিক্স আর প্রিফিক্সের মধ্যে পার্থক্য। গ নাম্বারে বলতেছে দেখো উল্লিখিত সিরিজটির যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট তৈরি করো, যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট তৈরি করো। এখন দেখো নর্মালি সিরিজের যোগফলের জন্য নির্ণয়ের জন্য আমরা লাইনটা লিখি কি এরকম না, এস ইকুয়াল এস প্লাস এ, কিন্তু দেখো এখানে কি এ বা এ না, আমরা ধরো আই লিখি, আই এস প্লাস আই, কিন্তু দেখো এখানে কি আই তো 2, আই ইকুয়াল 2, কিন্তু এখানে আছে কি 2 এর উপরে স্কোয়ার আছে, তাহলে কি আই স্কোয়ার হবে না? আই স্কোয়ারকে কি আমরা লিখতে পারি না আই ইন্টু আই? তাইলে এইবার এইখানে চেঞ্জ করে আমরা আই এর পরিবর্তে কি লিখবো, আই ইন্টু আই স্কোয়ার, ঠিক আছে, যেহেতু স্কোয়ার করে আছে। তো দেখো এটার জন্য ফ্লো চার্ট তৈরি করব। ফ্লো চার্টের শুরুতেই তোমরা কি লিখে দিবা, স্টার্ট, যে প্রোগ্রামটা কি শুরু, এই লিখলা স্টার্ট, হ্যাঁ। এইবার শুরুতে ইনপুট, হ্যাঁ এন এর মানটা ইনপুট নিতে হবে না,
এন এর মানটা যা দিবে সেই অনুসারে চলবে, তাই তো নাকি? তাই দেখো তুমি এখানে কি করলা, তুমি এখানে একটা ইনপুট নিবা, ইনপুটের জন্য তুমি এখানে লিখলা কি ইনপুট এন, এন এর মানটা কি করতে হবে, ইনপুট নিতে হবে আমাদেরকে, কারণ সিরিজটা কোন পর্যন্ত চলবে আমরা তো এটা জানি না, তাই না? সেটা ডিপেন্ড করবে এন এর মানের উপরে। তাহলে লিখলাম ইনপুট এন, এন এর মানটা তুমি ইনপুট নিলা, নেওয়ার পরে এইবার তোমাকে সিরিজটা শুরু করতে হবে। সিরিজটা শুরু কত থেকে, 2 থেকে। তাহলে শুরু থেকে ধরো তুমি একটা লিখলা i ইকুয়াল টু আর, যেহেতু যোগফলের সিরিজ, যোগফলের সিরিজে এস এর মানটা শুরুতে আমরা ধরে নিলাম 0, এস এর মানটা শুরুতে কি করে নিচ্ছি, 0 ধরে নিচ্ছি, ঠিক আছে? এইবার কন্ডিশন কি বলছিলাম, যে এরকম লুপ থাকলে, এটা তো লুপ তাই না, সিরিজ, লুপ থাকলে কন্ডিশনের উপরে একটা কানেক্টর রেখা দিবা, একটা কানেক্টর রাইখা তারপরে নিচে এসে কি দিবা, কন্ডিশন দিবা, তারপরে নিচে এসে কি দিবা, কন্ডিশন দিবা, বুঝছো? এই তুমি কন্ডিশন দিচ্ছ, কন্ডিশনে কি দিব আমরা, কন্ডিশনে দিব হচ্ছে দেখো এই যে আই এর মানটা 2 থেকে শুরু হয়ে যাবে কোন পর্যন্ত, এন পর্যন্ত। তাইলে এখানে কন্ডিশন দিব ইফ আই লেস অর ইকুয়াল কোন পর্যন্ত, এন পর্যন্ত, এই যে এন এর মানটা যা ইনপুট দিবা সেই পর্যন্ত। এই শর্ত যদি মানে, খেয়াল করো, এই শর্ত যদি মানে তাইলে কি করবে, এই শর্ত যদি মানে, যদি ইয়েস হয়, শর্ত যদি মানে, খেয়াল করো এই যে নিচের ধাপটা ধরো হচ্ছে ইয়েস, যদি ইয়েস হয়, শর্ত যদি মানে, তাহলে কি করবে, ওই যে যোগফল নির্ণয় করবে, এস ইকুয়াল কি করবে, এস প্লাস আই ইন্টু আই, যেহেতু স্কোয়ারের সিরিজ তাহলে আই ইন্টু আই হবে, তাই না? ওকে, এবার কি করবে, আর কি করবে, দেখো এস এর মানটা বৃদ্ধি পাইছে কত করে, দেখো 3 করে বৃদ্ধি পাইছে না, 2 5 8, 3 করে বৃদ্ধি পাইছে। এটাকে তুমি লিখতে পারো আই ইকুয়াল আই প্লাস 3, এইভাবেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো, অথবা তুমি এটাও লিখতে পারো আই প্লাস ইকুয়াল 3, তুমি যে কোনো একটা লিখতে পারো, যেটা তো তুমি অভ্যস্ত। তাহলে আমি ধরো এখানে লিখে দিচ্ছি আই ইকুয়াল আই প্লাস 3, এবং এই দুইটাই হচ্ছে প্রসেস, তাই এখানে একটা কি হবে, আয়ত, ঠিক আছে? লুপ না, এই কাজটা রিপিটেডলি চলতে থাকবে, এই কাজটা কি হবে, রিপিটেডলি চলতে থাকবে, তাই এই ঘুরাইয়া এই কানেক্টর দিয়ে দিলাম, এই কাজটা কি হবে, রিপিটেডলি চলতে থাকবে, রিপিটেডলি এই কাজটা কি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আইটা এন এর থেকে ছোট থাকবে। যখনই আইটা এন এর থেকে বড় হয়ে যাবে, মানে এই জিনিস আর চলবে না, না হয়ে যাবে, তখন এইখানে যে এসে কি করবে, তখন যায় হচ্ছে এস এর মানটা সে প্রিন্ট করে দিবে, মানে তখন সে যোগফলটা দেখায় দিবে যে এই হচ্ছে যোগফল, বুঝছো? প্রিন্ট এস, এটা লেখার পরে তারপরের ধাপটা কি, এন্ড, প্রোগ্রামটাকে শেষ করে দিবে। বুঝছো নাকি বুঝো না? কিউট না ভাই? এগুলো সহজ, ঠিক আছে? একটা পারলে বাকি সবগুলো করা সম্ভব, ঠিক আছে? এটা তুমি করলা। এবার দেখো এই সিরিজের প্রোগ্রাম করতে তো তুমি পারবা, লুপটা তো সোজা, ফর আই ইকুয়াল টু আই লেস অর ইকুয়াল এন, আই এর মানটা 3 করে বৃদ্ধি, আই ইকুয়াল আই প্লাস 3, এইটা মানলে ওই যে এস ইকুয়াল এস প্লাস আই ইন্টু আই লিখলে হয়ে গেল, সহজ। কিন্তু দেখো এখানে কোশ্চেন এটা কিন্তু দেখাই দিছে যে ইফ স্টেটমেন্ট ব্যবহার করে সিরিজটির প্রথম 40টি পদ, দেখো 40টি পদ মানে কিন্তু এমন না যে 2 স্কোয়ার 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস ডট 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 40 স্কোয়ার, এটা কিন্তু না, এটা কিন্তু না। এন এর মান 40 কিন্তু বলে নাই, এন এর মান 40 বললে অনেক সহজ হয়ে যেত, এন এর মান 40 বললে হয়ে যেত, কারণ দেখো এন এর মান 40-এর ভিতরে পদ হয় কয়টা, দেখো পদ কি, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, তাহলে দেখো 2 5 8 11 14 17 20 23 26 29 32, তাই না? 3 করে বাড়তেছে, 32 35 38 41, তাহলে দেখো বেশি হয়ে যাচ্ছে 40। যদি এইটা 40 বলতো তাহলে কিন্তু এর মধ্যে পদ হচ্ছে 3 4 12 আর 1 13টা পদ, এইটা কিন্তু বলা নাই, বলছে 40টা পদ, এই একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, এইভাবে করে 40টা পদ পর্যন্ত এইটা বলছে। হ্যাঁ, তাইলে এই প্রোগ্রামটা কেমন হবে সেটা একটু দেখো, আসো হ্যাঁ আমরা শুরু করি। আমাদেরকে মাথায় রাখতে হবে কি, ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে হবে আর 40টা পদ আনতে হবে। প্রোগ্রামটাকে শুরু করতেছি আমরা, হ্যাশ ইনক্লুড, এটা না অনেকভাবে করা যায়, প্রোগ্রাম যে একভাবেই করতে হবে আমি যেভাবে দেখাবো সেইভাবেই করতে হবে নট নেসেসারি, অনেকভাবে করা যায়। দেখো হ্যাশ ইনক্লুড stdio.h, এটা যদি তোমার কোনো শিক্ষক তোমাকে অন্য কোনোভাবে শিখাই থাকে তুমি সেটাও করতে পারবে। এরপরে কি হবে, এইখানে এসে তুমি ধরো লিখলা মেইন ফাংশন, এটা হচ্ছে কি মেইন ফাংশনটা লিখলা, লেখার পরে এখানে এসে দেখো কয়েকটা ভেরিয়েবল লিখলে, তোমার ফার্স্টে এন এর জন্য একটা ভেরিয়েবল লাগবে, তাই না?
এরপরে যোগফলটা নির্ণয় করার জন্য তুমি নিলা এস, আর এস এর ভ্যালু তুমি রাখলা 0। তারপরে দেখো লুপ চালানোর জন্য তোমার কি লাগবে, আই লাগবে। লুপ চালানোর জন্য কি লাগবে, আই লাগবে, এবং সেইটা ধরো আই লাগবে, আরেকটা ধরলাম হচ্ছে জে। এখন দেখো আই যে লাগবে, আই এর মানটা শুরু কত দিকে, 2 থেকে না, তাহলে তুমি আই ইকুয়াল টু শুরুতেই বলে দাও। আর আরেকটা জিনিস তুমি রাখলাম হচ্ছে, আমরা রাখলাম হচ্ছে জে। কি রাখতেছি আরেকটা জিনিস, জে। এই জের ভ্যালুটাও আমরা দিচ্ছি হচ্ছে 1 দিয়ে শুরু করলাম, বুঝছো? জের ভ্যালুটা 1 ধরলাম, একটা ভেরিয়েবল, বা এটা না ধরলেও চলে, ধরো শুধু জে ধরে রাখলাম, এটা চললো। এখন দেখো এই প্রোগ্রামে তো আমাদের কোনো ইনপুট নেওয়ার কিছু নাই, আছে আমাদেরকে বলছে 40টা পদ পর্যন্ত এটা করতে হবে। তাহলে 40টা পদ পর্যন্ত কিভাবে করব, দেখো এইখানে একটা লুপ চালাবো যেটাকে বলা হয় ইনফিনিটি লুপ। কি বলা হয়, ইনফিনিটি লুপ। এই যে দেখো while 1, বুঝো, এই যে while 1 এই জিনিসটাকে বলা হয় ইনফিনিটি লুপ। কি বলা হয় এটাকে বলা হয় ইনফিনিটি লুপ। ইনফিনিটি লুপ মানে কি, এই লুপটা চলতেই থাকে, থামে কখন, ব্রেক স্টেটমেন্ট পেলে থামে। ব্রেক স্টেটমেন্ট পাইলে থামে, না পাইলে থামে না, চলতেই থাকে। ঠিক আছে, ব্রেক স্টেটমেন্ট পাইলে থামে না, এলে থামে না। তো দেখো এই একটা লুপে চালাই দিলাম, হ্যাঁ, while 1। এই লুপের ভিতরে কি হইতেছে দেখো, এই ইনফিনিটি লুপের ভিতরে সে কি করতেছে, ইনফিনিটি লুপের ভিতরে ঢুকাই দিলাম হচ্ছে এস ইকুয়াল এস প্লাস আই ইন্টু আই। এই যে মূল যে কাজটা, হ্যাঁ, এই যে এস প্লাস এস ইন্টু আই স্কোয়ার, এই জিনিসটা ও করতেই থাকবে, করতেই থাকবে। আর আয়ের মানটা 2 হয়েছে, আর এরপরে আয়ের মানটা কি করবে, আয়ের মানটা বৃদ্ধি পাবে কত করে, দেখো 3 করে বৃদ্ধি পাইছে না, 3 করে। এরপরে লিখলাম আয়ের মানটা কি হবে, আই প্লাস ইকুয়াল 3, অথবা তুমি লিখতে পারো আই ইকুয়াল আই প্লাস 3। আয়ের মানটা 3 করে বৃদ্ধি পাবে। এবার আরেকটা জিনিস একটু করে দিচ্ছি, হ্যাঁ, সেটা এই জায়গায় যে তখন যে শুরুতে জে ইকুয়াল 1 ধরছিলাম না, ওইটাই কারেক্ট ছিল, ধরলে ভালো। ঠিক আছে, নাহলে এখানে এসে আরেক লাইন এক্সট্রা করতে হইতো। দেখো জের মান যে 1 দিছি না, এইখানে এসে লিখলাম হচ্ছে জে প্লাস প্লাস, জের মানও এক এক করে বৃদ্ধি পাবে। বুঝছো কাজটা কি হচ্ছে, বুঝছো? ফার্স্টে ধরো আয়ের মান কত আছে, 2 এর জন্য একবার এই যোগফলটা কাউন্ট করবে, 2 স্কোয়ার মানে কত, 4, যোগ হবে 4-এর সাথে, পরে যোগ হবে কত, আয়ের মানটা 3 বৃদ্ধি পেয়ে হবে কত, 5 স্কোয়ারের জন্য হবে, 8 স্কোয়ারও হবে, 11 স্কোয়ার হবে, এই চলতেই থাকবে। আর প্রত্যেকটা বার জের কাউন্টিংটা বাড়তে থাকবে। জের মানে 1 আছে, তারপরে 1 বৃদ্ধি পেয়ে কত হবে, 2, আবার 1 বৃদ্ধি পেয়ে 3, আর 1 বৃদ্ধি পেয়ে 4। এখন কথা হচ্ছে ভাই এটা কেন নিলেন, এটা নিচে এই কারণে, কারণ এই যে 40টা পদ বলছে না, এই কাউন্টিংটা আমি দিব। এইবার লিখবো যে ইফ জে ইজ গ্রেটার দ্যান 40, দেখো জের মানটা বৃদ্ধি পাইতে পাইতে যদি কখনো 40-এর থেকে বেশি হয়ে যায়, তাইলে এইখানে এসে কি হয়ে যাবে, প্রোগ্রামটা থেমে যাবে, ব্রেক। এই লিখে দিলাম ব্রেক। বুঝছো, এই যে ইফ স্টেটমেন্টও ব্যবহার করা হয়ে গেল, 40টা পদও কাউন্ট করা হয়ে গেল। 1 থেকে শুরু করছি, এই যে প্রত্যেকবার একবার ফার্স্টে 2 স্কোয়ার জের মান 1, 5 স্কোয়ার জের মান 2, 8 স্কোয়ার জের মান 3, 11 স্কোয়ার জের মান 4, এইভাবে করে কাউন্ট হইতে থাকতেছে। পরে যায় লাস্টে যায় যখন আটকায় যাবে, জের মানটা যখন দেখো 40টা পর্যন্ত কাউন্ট করবে, এরপরে 40 বেড়ে যখন 41 হয়ে যাবে আর কাজ করবে না, তখন যে প্রোগ্রামটা থেমে যাবে। তখন লুপের থেকে বের হয়ে আসা কি করবা, তখন লুপের থেকে বের হয়ে আসে এখানে এই যে প্রিন্টএফ, এখানে এসে বলবে সাম ইকুয়াল, এখানে যোগফলের মানটা শো করে দিবে, সেটা কার মান, সেটা হচ্ছে এস এর মান। এই লাস্টে রিটার্ন 0, প্রোগ্রাম শেষ। বুঝছো, একটু প্যাচ লাগাই দিছিল, কিন্তু প্যাচও ছুটে গেছে। ক্লিয়ার ভাই? এবার আসো পরের কোশ্চেনটা দেখো। এই কোশ্চেন অলরেডি তোমরা করে ফেলছো। দেখো এক্সপ্রেশন কি, দেখো এক্সপ্রেশন সোজা কথায় হচ্ছে ইকুয়েশনকে এক্সপ্রেশন বলা হয়। আমরা নর্মাল লাইফে যেটা ইকুয়েশন বলি না, সেটাকে এক্সপ্রেশন বলা হয়। ধরো এই একটা লাইন আমরা লিখলাম, ধরো লিখলাম এক্স ইকুয়াল এ প্লাস বি। দেখো এইখানে এই যে এটাকে বলা হয় হচ্ছে অপারেন্ট। কি বলা হয়, অপারেন্ট। এ কেও বলা হয় বি কেও। আর এই যে প্লাস, এটাকে বলা হয় অপারেটর। কি বলা হয়, অপারেটর। ঠিক আছে, এইটা একটা কি, এটা একটা ভেরিয়েবল, ও একটা ভেরিয়েবল যার ভিতরে কি করতেছে, এ আর বি কে যোগ করে এখানে রাখতেছে। সংজ্ঞাটা কিভাবে দিবা, অপারেটর, অপারেন্ট এবং ভেরিয়েবল মিলে যে একটা যখন কোনো কিছুর মান প্রদর্শন করে, তখন সেটাকে কি বলা হয়, এক্সপ্রেশন বলা হয়। ধ্রুবক ঘোষণার নিয়ম, ধ্রুবক কি,
কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ঘোষণা করার নিয়ম কয়টা? দুইটা। একটা হচ্ছে ডিফাইন ব্যবহার করে, কি ব্যবহার করে? একটা হচ্ছে ডিফাইন, এই যে এইভাবে হ্যাশ ডিফাইন, তারপরে স্পেস দিয়ে ধ্রুবকের নাম, ধরো পাই দিয়ে ডিক্লেয়ার করব পাই, এরপরে স্পেস দিয়ে ধ্রুবকের ভ্যালু 3.1416। এটা হচ্ছে একটা নিয়ম, একটা নিয়ম যে হ্যাশট্যাগ ডিফাইন, কনস্ট্যান্টের নাম, কনস্ট্যান্টের ভ্যালু, এটা হচ্ছে একটা নিয়ম। আর আরেকটা নিয়ম কি বলো তো? বলো আরেকটা নিয়ম কি? আরেকটা নিয়ম হচ্ছে এই যে কনস্ট, আরেকটা নিয়ম হচ্ছে কি কনস্ট, যে কনস্ট্যান্ট। হ্যাঁ, এরপরে লিখতে হয় হচ্ছে ডেটা টাইপ। কি লিখতে হবে? ডেটা টাইপ। যে এই যে পাই, পাইটা কোন ডেটা টাইপ? ধরো তুমি সেটা হচ্ছে ফ্লোট ডেটা টাইপ, তুমি লিখবা ফ্লোট, ফ্লোট। এরপরে কি করবা? এই যে পাই ইকুয়াল 3.1416। ঠিক আছে, দুইটা জিনিস। আসো নেক্সট, গ নাম্বার বলতেছে উদ্দীপকের সমস্যাটির জন্য একটি প্রবাহ চিত্র অঙ্কন করো। সমস্যা কি? সমস্যাটা আগে দেখো। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করলো। প্রোগ্রামটিতে কোনো সংখ্যা ইনপুট দিলে যদি সংখ্যাটি জোড় হয় তাহলে বলবে রেড। ভাইয়া জোড় বিজোড় জানি কেমনে চেক করে? কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে হয়, ভাগশেষ 0 হইলে জোড়, না হইলে বিজোড়। ওকে, জোড় হইলে রেড শব্দটি প্রদর্শিত হয়। আবার সংখ্যাটা যদি ঋণাত্মক হয়, ঋণাত্মক মানে কি 0 থেকে ছোট যদি হয় তাহলে কি হবে? ব্লু। আর কিন্তু সংখ্যাটি যদি জোড় এবং ঋণাত্মক দুইটাই হয়, লাইক -2, -4, -7, 7 না -8, বা ধরো -32, এটা জোড়ও আবার ঋণাত্মকও যদি এমন হয়, সেই ক্ষেত্রে কি হবে? গ্রিন শব্দটা প্রদর্শিত হবে। আর এগুলো কোনোটা না হইলে কি হবে? ব্ল্যাক শব্দটা প্রদর্শিত হবে। এটার জন্য ফ্লোচার্ট তৈরি করতে হবে। আশা করি ফ্লোচার্টটা তো একটু তেড়া বেঁকা হয়ে যাবে না ভাই? আচ্ছা দেখি কতদূর কি যায়। ঠিক আছে, ধরো তুমি এখানে প্রোগ্রামটা শুরু করতেছো, স্টার্ট। স্টার্টের জন্য তুমি ওভাল সাইনটা দিলা। হ্যাঁ, এরপরে কি করবে? ধরো একটা সংখ্যা আছে এন, এন এর মানটা তুমি ইনপুট নিবা। ঠিক আছে, এরপরে কি হবে? একটা সংখ্যা ইনপুট নিতে হবে, সেটা হচ্ছে কি এন। এই ধরো নিলাম ইনপুট এন, নিলাম। হ্যাঁ, ইনপুট এন, এন এর জন্য হচ্ছে সামান্তরিক, যেহেতু ইনপুট, ইনপুটের জন্য। এবার দেখো প্রথমে কোন কন্ডিশনটা চেক করব জানো? সর্বপ্রথম চেক করব হচ্ছে এই যে দুইটার, যেখানে বলছে যে জোড় এবং ঋণাত্মক। কারণ দেখো যদি -32 হয়, বুঝছো, -32, দেখো শুরুতে ধরো শুধু জোড় চেক করলে দেখবে জোড়, তখন তো প্রিন্ট করে দিবে রেড, তখন কি আর চেক করবে এটা ঋণাত্মক কিনা? চেক করবে না। অথবা ধরো শুধু ঋণাত্মক চেক করলো, ঋণাত্মক চেক করে বললো এটা নেগেটিভ, যে জোড়, নেগেটিভ হইলে কি প্রদর্শন করলো? ব্লু, তাহলে তার চেক করলো না এটা জোড় কিনা। তাহলে শুরুতে চেক করতে হবে কি জোড় এবং ঋণাত্মক দুইটাই হয় কিনা। দুইটাই যদি হয় তাহলে আগে গ্রিন প্রদর্শন করতে হবে, না হইলে তারপরে একটা একটা করে চেক করব আমরা। ঠিক আছে, তাহলে দেখো এখানে এসে চেক করতেছি, যে কি চেক করতেছি? ইফ, ইফ এই যে এনটা যে ইনপুট নিচ্ছি, এন মডিউলাস 2 ইকুয়াল 0, মানে এনকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, এবং ভাগশেষ যদি 0 হয় এবং এন ইজ লেস দ্যান 0, এই দুইটাই যদি সত্য হয়, কি বলতেছে দেখো, এই দুইটাই যদি কি হয়? সত্য হয়, বুঝছো? এই, তাই না? এই দুইটাই যদি সত্য হয়, বুঝছো, এইখানে একটা তীর চিহ্ন আছে, এই দুইটাই যদি সত্য হয়, ইফ ইয়েস, তাহলে এই পাশে নামাই দিচ্ছি, এই দুইটাই যদি সত্য হয় তাহলে কি প্রিন্ট করবে? তাহলে প্রিন্ট করবে হচ্ছে যে গ্রিন। দুইটাই যদি সত্য হয় তাইলে ও প্রিন্ট করবে হচ্ছে গ্রিন। এখানে লিখে দিলাম যে প্রিন্ট কি করবে? গ্রিন প্রিন্ট করবে। দেখো এগুলা হচ্ছে কন্ডিশন, এগুলা হচ্ছে কি কন্ডিশনের প্রোগ্রাম। ঠিক আছে, কন্ডিশনের প্রোগ্রাম। দেখছো, দেখো আমি কিন্তু এখানে কন্ডিশন, লুপ সবকিছু মিলাই তোমাদের করাইতেছি, বুঝছো? ও কি প্রিন্ট করবে? ও প্রিন্ট করবে গ্রিন। এবার দেখো যদি সেটা না হয়, কি বলতেছে দেখো, যদি এটা না হয় তাহলে কি হবে? না হইলে এবার এক এক করে তুমি চেক করো, সমস্যা নেই। ধরো এটা হইলো না, নো, নো, তাহলে তুমি এখানে এবার আরেকটা কন্ডিশন চেক করো। সেই কন্ডিশনটা তুমি কি চেক করবা? ধরো ফার্স্টে তুমি এবার চেক করো যে এটা জোড় কিনা, তারপরে চেক করো এটা ঋণাত্মক কিনা। ঠিক আছে, ফার্স্টে ধরো চেক করতে সেটা জোড় কিনা, কেমনে করবা বলো? এই ধরো এখানে এই কন্ডিশন তুমি ধরাই দিলা। হ্যাঁ, এই কন্ডিশনে আইসা, ভাই এই কন্ডিশন তো এমনি ধরাই লইতো না, এই কন্ডিশন এমনি ধরাইতে হইব। ঠিক আছে, এইখানে এসে তুমি কন্ডিশন চেক করতেছো, ইফ এন মডিউলাস 2 ইকুয়াল 0, যদি 0 হয়, এটা যদি সত্য হয়, যদি দেখো এটা যদি সত্য হয়, ইয়েস হয়,
তাইলে কি প্রিন্ট করবে, এটা ইয়েস হলে প্রিন্ট করবে হচ্ছে রেড। কি রে ভাই, এটা তো আমি ধরাইতে পারবো না এই জায়গায়, দেখা যায় এইটা যদি হয় তাইলে সে কি প্রিন্ট করবে, ও প্রিন্ট করবে হচ্ছে রেড, ও প্রিন্ট করবে হচ্ছে কি রেড। এটা তো ধরানো মুশকিল হয়ে যাবে না ভাই আমার। এটার জন্য দরকার ছিল কোশ্চেনটারে এক সাইডে দিয়ে এটারে হচ্ছে একটু এক পাশে লম্বা জায়গা রাখা, কারণ এটা একটু লম্বা ইয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, ধরো দিলাম প্রিন্ট রেড। এবার দেখো যদি এইটাও না হয়, খেয়াল করো, যদি এইটা না হয় তাহলে আবার একটা শর্ত চেক করতে হবে, সেটা হচ্ছে এই যে ব্লু এর জন্য ঋণাত্মক কিনা। তাহলে এইখানে এসে তুমি আবার আরেকটা কন্ডিশন চেক করবা। এখানে এসে তুমি কি করলা, আবার কন্ডিশন চেক করবা যে ইফ ইফ এন লেস দেন 0, যে এনটা শূন্যর থেকে ছোট কিনা, মানে এই দুইটাকে এবার ভেঙে ভেঙে চেক করতেছি। দেখো এইটা যদি ইয়েস হয়, এইটা যদি কি হয় ইয়েস হয়, তাইলে কি প্রিন্ট করবে, এইটা ইয়েস হইলে ওর প্রিন্ট করার কথা হচ্ছে ব্লু। প্রিন্ট কি করবে, প্রিন্ট করবে হচ্ছে ব্লু, ব্লু, এই ও প্রিন্ট করবে ব্লু। এটা হচ্ছে কি সামান্তরিক হবে, প্রিন্ট করবে কি ব্লু, প্রিন্ট ব্লু। আর দেখো এইটা যদি মিথ্যা হয়, নো, তার মানে দেখো ধরো সংখ্যাটা ইনপুট হয়েছে হচ্ছে 17, তাহলে দেখো 17 সংখ্যাটা তো জোড়ও না ঋণাত্মকও না, কোনোটাই যদি না হয় তাইলে তখন কি হবে, তখন প্রিন্ট করবে হচ্ছে ব্ল্যাক। তখন দেখো এখানে এসে ধরো ও কি করবে, তখন এখানেও প্রিন্ট করে দিবে হচ্ছে প্রিন্ট ব্ল্যাক, প্রিন্ট ব্ল্যাক। এবার দেখো একটা কাজ আছে, দেখো প্রোগ্রামের অনেকগুলা মাথা বের হয়ে গেছে, দেখো প্রোগ্রামের কি হয়ে গেছে, অনেকগুলা মাথা বের হয়ে গেছে, তাই না? এই যে দেখো একটা দুইটা তিনটা চারটা মাথা বের হয়ে গেছে, প্রোগ্রামটা এখানেও শেষ হয়ে যেতে পারে, এখানেও শেষ হয়ে যেতে পারে, এখানেও শেষ হয়ে যেতে পারে, এখানেও শেষ হয়ে যেতে পারে। তাইলে কি করতে হবে জানো, এখন এই প্রত্যেককে ডেকে এইখানে একটা কানেক্টরের সাথে কানেক্ট করতে হবে, প্রত্যেককে আয়না কি করতে হবে, এইখানে একটা কানেক্টরের সাথে কানেক্ট করবা, কানেক্ট করে এইটার থেকে নিচে নামায় এন। আমি চিত্রটা সুন্দর করে আঁকতে পারি না এই ভাই, বুঝছো, এই যে জায়গা স্বল্পতার কারণে, জায়গা আছে এইদিকে কিন্তু জায়গা দরকার উপর নিচে, তোমরা একটু সুন্দর করে আইকো আর কি। ঠিক আছে, ডান, ওকে। ঘতে যে কি বলবে যে এই সমস্যাটা সমাধানের জন্য সি ভাষায় একটা প্রোগ্রাম লেখো, এইটা তোমরা নিজেরা করবা, সেলফ সেলফ। ঘটনা কিন্তু সোজা, তুমি হ্যাশ ইনক্লুড stdio.s ইন্টিজার এন, এই সরি ইন্টিজার মেইন, তারপর তুমি ভেরিয়েবল নিবা একটাই ইন্টিজার এন, এরপরে তুমি এন এর মানটা ইনপুট নিবা, নেওয়ার পরে প্রথম কন্ডিশন দিবা হচ্ছে এরকম যে ইফ এন মডিউলাস 2 ইকুয়াল 0, এইটা এবং এন যদি শূন্যর থেকে ছোট হয় তাইলে কি প্রিন্ট করবে, তাইলে এখানে তুমি প্রিন্ট করে দিবা হচ্ছে ওই যে সরি শুরুতে জানি কি প্রিন্ট করবে, তাইলে প্রিন্ট করে দিবা গ্রিন, তাইলে এখানে কি প্রিন্ট করে দিবা, তুমি প্রিন্ট করে দিবা গ্রিন। এলস ইফ অথবা যদি, পরের শর্তটা তুমি কি দিবা, পরের শর্তটা দিবা এলস ইফ অথবা যদি, এবার একটা একটা করে, এন মডিউলাস 2 এটা যদি শূন্য সমান হয় তখন কি প্রিন্ট করবা, এই যে জোড় হইলে কি প্রিন্ট করতে বলছিল রেড, তাইলে তখন কি প্রিন্ট করে দিবা রেড। অথবা যদি এলস ইফ অথবা যদি এন শূন্যর থেকে ছোট হয় তখন কি প্রিন্ট করতে বলছিল, ঋণাত্মক হইলে ব্লু, কি ব্লু। আর যদি এইগুলার কোনোটা না হয় তাইলে কি হবে, এলসে যা কি প্রিন্ট করে দিবা ব্ল্যাক, তাই না? এটা নিজেরা করে নিবা, সহজ জিনিস, এটা করছি। এই একটা জিনিস কিউট সুইট। কি বলতেছে, মেশিন ভাষা কি জানো তোমরা, 0 এবং 1 দিয়ে যে ভাষা তৈরি হয় মেশিন ভাষা। ডিবাগিং একটি অত্যাবশ্যকীয় কাজ। ডিবাগিং কি, প্রোগ্রামের ভুল খুঁজে সংশোধন করা। একটা কোড লিখলাম, সেটা ভুল ত্রুটি আছে কিনা সংশোধন না করলে তো প্রোগ্রাম রানই করবে না, তাই না? তাহলে এই পার্টটা মাস্ট করাই লাগবে, ভুল সংশোধন না করা পর্যন্ত প্রোগ্রাম রান করবে না। ঠিক আছে, এটা গেল। তারপরে কি বলতেছে দেখো, উদ্দীপকে উল্লিখিত চিত্রটির পরিসীমা নির্ণয় প্রোগ্রামের অ্যালগোরিদম লেখা। ঠিক আছে, এটার পরিসীমা নির্ণয় করার সূত্র কি, দেখো 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এই বাহু এক্স, এই বাহু ওয়াই, এই বাহু জেড। পরিসীমা নির্ণয় কি, এস পরিসীমা কি, এস ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জেড। খুবই সহজ জিনিস ভাই। স্টেপ 1 স্টেপ 2 ইনপুট এক্স ওয়াই জেড, স্টেপ 3 এস ইকুয়াল এক্স প্লাস ওয়াই জেড, 4 নম্বরে প্রিন্ট এস। এই যে দেখো ভাই, আমি যদি লিখেও দিই স্টেপ 1, খুবই সহজ। স্টেপ 1 এ তুমি কি করবা, প্রোগ্রাম শুরু করবা স্টার্ট। স্টেপ 2 তে তুমি কি করবা, এই 3টা মানকে তুমি ইনপুট নিবা। খুবই সহজ কোশ্চেন হয়েছিল, দেখো তো এই যে চট্টগ্রাম বোর্ড 25-এর কোশ্চেন। ইনপুট এক্স ওয়াই জেড, 3টা ইনপুট নিয়ে নিবা। স্টেপ 3 তে খেয়াল করো,
স্টেপ 3-তে যায় তুমি এই যে এই লাইনটা লিখবা, এস ভেরিয়েবলের ভিতরে এক্স ওয়াই আর জেড তিনটাকে যোগ করে দিবা, পরিসীমা তো এইটাই, তাই না? স্টেপ 4-এ যায় তুমি কি লিখবা? স্টেপ 4-এ যায় তুমি কি লিখবা? প্রিন্ট এস এর মানটাকে তুমি প্রিন্ট করে দিবা। স্টেপ 5-এ গেলে তোমার প্রোগ্রামটা শেষ। স্টেপ 5-এ যেয়ে তুমি প্রোগ্রামটা কি করে দিবা? শেষ করে দিবা। সহজ ভাই এগুলো, ঠিক আছে, সহজ। বলতেছে উদ্দীপকে উল্লিখিত চিত্রটির পরিসীমা নির্ণয়ে প্রোগ্রামের অ্যালগোরিদম লেখো। হ্যাঁ, ওমা, ও অ্যালগোরিদম ওই পৃষ্ঠায় লিখে ফেলাইছি। আচ্ছা, এটা ওই পৃষ্ঠায় লিখে ফেলাইছি। আমাকে কি রে, গ ঘ একই কোশ্চেন। ঘতে বলতেছে উদ্দীপকে উল্লিখিত চিত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের সি ভাষার প্রোগ্রাম লেখো। দেখো, 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে 3 বাহুর দৈর্ঘ্য যে দেওয়া আছে এটা দেখো, তাহলে দেখো এখানে জিনিসটা এমন হবে না, সূত্রটা কি দেখো, এস। আচ্ছা, আগের পৃষ্ঠায় না এটাকে এস না লিখে তোমরা পি লেখো, এটাকে পি লেখো, পরিসীমাকে পি লেখো, ঠিক আছে? এস দিয়ে অর্ধ পরিসীমা লিখি আমরা, তাহলে এখানে প্রিন্ট পি, ঠিক আছে? প্রিন্ট পি লিখে দাও, তাইলেই হবে। দেখো দেখো, এই যে 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? এই যে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, তাই না? এই তো হচ্ছে বের করার নিয়ম, তাই তো? এখন দেখো, তোমার কিবোর্ডে কি কোথাও রুট অপশন আছে? তাহলে তুমি রুটটাকে টাইপ করতে পারো না, তাই না? এখন সি প্রোগ্রামিংয়ে তাহলে রুট রাখা যাবে না। রুটের পরিবর্তে একটা ফাংশন আছে, সেইটাকে আমরা ইউজ করব, সেটা হচ্ছে এসকিউআরটি। এই ফাংশনটা ইউজ করব। আর এই ফাংশনটা ইউজ করলে আমাদেরকে আরেকটা হেডার ফাইল ইউজ করতে হয়, তার নাম হচ্ছে math.h, তাই না? আর এখানে এসটা কি? এসটা হচ্ছে অর্ধপরিসীমা। অর্ধপরিসীমাটা নির্ণয় করার সূত্র কি? অর্ধপরিসীমা হচ্ছে এই যে এক্স ওয়াই জেড, তুমি কি করবা? এক্স ওয়াই জেড তিনটাকে যোগ করবা ডিভাইডেড বাই 2। এবার এটা এবিসি না, আমি ভুলে লেখা ফেলাইছি, যে অভ্যাস তো। এক্স ওয়াই জেড উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটাই লিখবা, ঠিক আছে? বা তোমরা চাইলে আমি এটাকে পরিষ্কার করে লিখে দিই, এস মাইনাস এক্স এস মাইনাস ওয়াই এস মাইনাস জেড, ঠিক আছে? এবার দেখো, তাহলে এটার জন্য প্রোগ্রাম যদি লিখি, প্রোগ্রামটা কি হবে? দেখো, লিখে দিচ্ছি একটু। ধরো হ্যাশ ইনক্লুড stdio.h, এটা তো সবার ক্ষেত্রে আমরা নিব, তাই না? সবার ক্ষেত্রে আমরা নিব। এরপরের কাজটা কি? আমাদের এই যে এসকিউআরটি লাগবে না, তাহলে math.h, এই হেডার ফাইলটা আমাদেরকে লিখতে হবে। আরেকটা হেডার ফাইলও নিয়ে নাও, সেটার নাম হচ্ছে হ্যাশ ইনক্লুড, এটা তো নর্মাল ফরম্যাট, তাই না? আর এই ভিতরেরটা শুধু চেঞ্জ হবে math.h। এইবার এখানে এসে একটা মেইন ফাংশন লেখো, তারপরে এসে তুমি কি করো? ভিতরে এবার ভেরিয়েবল নাও, ইন্টিজার। ভেরিয়েবল কি কি নিচ্ছ দেখো, বা তুমি এখানে ভগ্নাংশই নাও তো সরাসরি, ঠিক আছে? যেহেতু এখানে রুটের ব্যাপার স্যাপার আছে, ভগ্নাংশই নাও। তুমি 3টা ভেরিয়েবল নিলা হচ্ছে এই 3টার জন্য, হ্যাঁ, 3 বাহুর জন্য। এসটাকে নিলা অর্ধপরিসীমার জন্য, আর ধরো এটাকে নিলা হচ্ছে ক্ষেত্রফলের জন্য, এরিয়া, ঠিক আছে? ক্ষেত্রফলের জন্য। তাই ফার্স্টে তুমি এক্স ওয়াই জেড এর মানটা তুমি ইনপুট নিতে হবে। তুমি ধরো এই ইনস্ট্রাকশন দিলা যে ইন্টার দি ভ্যালু অফ এক্স ওয়াই জেড, তুমি ধরো লিখতেছো কি ইন্টার দি ভ্যালু অফ এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এর মানটা তুমি ইনপুট দিতে বললা। ইনপুট দিবে কোন ফাংশন ব্যবহার করে? স্ক্যানএফ ফাংশন করে ব্যবহার করে। কোনটা এখানে? ফ্লোট না? ফ্লোট, তাহলে এখানে কি হবে? %f, %f স্পেস %f স্পেস %f। দেখো 3টার মান দিব, তাই 3টা %f। দেখো এদের মাঝখানে কিন্তু কমা সেমিকোলন কিছুই নাই, জাস্ট একটা স্পেস। হ্যাঁ, আমরা কিন্তু ভুল করে ফেলি, অনেক সময় কমা দিয়ে ফেলি, দিবা না? 3টা দিব। এবার এই 3টাকে সিরিয়াল অনুযায়ী সেভ করব। প্রথম মানটাকে অ্যাড্রেস করব এক্সে, কমা, তারপরের মানটাকে অ্যাড্রেস করব ওয়াইতে, তারপরের মানটাকে অ্যাড্রেস করব জেডে, ঠিক আছে? তাহলে আমার ইনপুট নেওয়ার পার্টটা শেষ। এবারে যে ক্ষেত্রফল নির্ণয় করব, কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আগে আমাকে এস নির্ণয় করতে হবে। এস ইকুয়াল টু কি হবে? a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তাহলে এসটা আমি পেয়ে গেলাম, সরি এই আল্লাহ, প্রোগ্রাম হচ্ছে এক্স ওয়াই জেড এর, আমি এবিসি লিখে ফেলাইছি। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই যে মানুষ অভ্যাসের দাস তো, তুমি যদি এখানে এক্স ওয়াই জেড এর জায়গায় এবিসি লেখো তাহলে কিন্তু কাটা, জিরো, ঠিক আছে? এই অভ্যাস বাদ করো না আমার মতো। তারপরে দেখো এরিয়া, ক্ষেত্রফল, এই যে এ যেটা ধরছি, ক্ষেত্রফলের ভিতরে এসে কি লিখবো? এই লিখবো এস কিউ আর টি, তার মানে কি? এই দিলাম রুট ওভার, রুট ওভারের ভিতরে সব কিছু আসবে, এস গুণ এস মাইনাস এক্স গুণ এস মাইনাস ওয়াই, ওয়াইটা 4-এর মতো হয়ে যায়, ইন্টু এস মাইনাস জেড, ঠিক আছে?
এই হচ্ছে গেল। এবার এর মানটা জাস্ট প্রিন্ট করে দেবা। কি লিখবা? প্রিন্টএফ। প্রিন্টএফের ভিতরে এই ধরো লিখলাম এরিয়া, এরিয়ার ভিতরে মান কি লিখবো? পার্সেন্ট এফ, কার মান? এটা হচ্ছে এর মান। এই হচ্ছে লিখা দিবা রিটার্ন 0। শেষ। সোনার বাংলাদেশ। সহজ প্রোগ্রাম, ঠিক আছে? আসে এগুলো। এটাও দেখো 25,000 কোশ্চেন, বুঝছো? তার মানে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন না, 2টা সিকিউ হইলে প্রত্যেকটা বোর্ডে একটা সহজ করবে, এটা কনফার্ম থাকো, আরেকটাও সহজ হয়েও যেতে পারে। এবার দেখো এই একটা সিরিজে পরে আসি। ফাংশন কি জানো? সি প্রোগ্রামিংয়ে কখন রিটার্ন 0 লিখতে হয় এটাও জানো। দেখো যখনই আমরা এই যে আমরা লিখি না হেডার ফাইল হ্যাশ ইনক্লুড stdio.h, এখানে তো আমরা এটা তো আমরা সব প্রোগ্রামেই লিখি, তাই না? সব প্রোগ্রামেই লিখি। এইটা লেখার পরে এই যে মেইন ফাংশনটা না, এটাকে কয়েকভাবে লেখা যায়, বুঝছো? এটাকে লেখা যায় শুধু মেইন ফাংশন, শুধু মেইন এটা লিখে রাখলেও চলে। আমরা যদি লিখি ভয়েড মেইন সেটাও চলে, কিন্তু আমরা যে লিখি না ইন্টেজার মেইন, এই যে int মেইন, ইন্টেজার মেইন, তার মানে ও ধরে নাই হচ্ছে এই প্রোগ্রামের শেষে একটা ইন্টেজার কিছু একটা রিটার্ন দিবে। এখন প্রোগ্রামে কি রিটার্ন দিবে সেটা তো আমরা বলতে পারি না, প্রোগ্রামের উপর ডিপেন্ড করে। এই জন্য সবার শেষে আমরা রিটার্ন 0 লিখে রাখি। 0 কি একটা পূর্ণ সংখ্যা না, ইন্টেজার নাম্বার। তো এই জন্য কিন্তু এটা কি কোনো ভ্যালু চেঞ্জ করবে? কোনো কিছুর ভ্যালু চেঞ্জ করবে না। এই জন্য লাস্টে রিটার্ন 0 লিখতে হয়, যাতে ওই যে রিটার্ন টাইপটা ঠিক থাকে, ঠিক আছে? গ নাম্বারে কি বলতেছে দেখো, উদ্দীপকের ধারাটির সমষ্টি নির্ণয়ের জন্য অ্যালগরিদম তৈরি করো। এই ধারার অ্যালগরিদম ফ্লোচার্ট অনেক করায় ফেলাইছি, আর করব না, এটা তোমরা নিজেরা করবা, ঠিক আছে? নিজেরা করবা। এবার খেয়াল করো, এটা দেখো বলতেছে ডু হোয়াইল লুপ দ্বারা উদ্দীপকের ধারাটির সমষ্টি নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখো। ডু আর হোয়াইলের ভিতরে কোনো পার্থক্য নেই। হোয়াইল আর ডু হোয়াইলের ভিতরে সামান্য একটু পার্থক্য। কি পার্থক্য হয় জানো? দেখো খেয়াল করো, প্রোগ্রামটা দেখো, বুঝবা। ধরো তুমি এই লিখতেছ হ্যাশ ইনক্লুড stdio.h, তুমি এটা লিখলা stdio.h, শুরু করলা, মেইন ফাংশন দিলা, ইন্টেজার মেইন। এরপরে দেখো তোমার কয়টা ভেরিয়েবল লাগবে, দেখো সিরিজটা চালানোর জন্য আই লাগবে, যেহেতু যোগফল বলছে তাহলে s = 0 লাগবে, আর কিছু লাগবে, আর n লাগবে, তাই না? n লাগবে। এখন দেখো এখানে n এর মানটা কি ইনপুট নিতে হবে না? n এর মানটা ইনপুট, তাহলে তুমি এখানে বলে দাও printf enter the value of n। তুমি এখানে printf এর ভিতরে লিখে দাও যে enter the value of n, যে n এর মানটা ইনপুট দিতে হবে, enter the value of n। স্ক্যানএফ দিয়ে n এর মানটা নিয়ে নিবা, যেহেতু তুমি পূর্ণ সংখ্যা লিখছো তাহলে এখানে কি লিখবা? %d, ইন্টিজার হইলে %d। এটাকে অ্যাড্রেস করবো কার মধ্যে? n এর মধ্যে, মানটাকে ইনপুট নিয়ে রেখে দিলাম। রাখার পরে এবার সিরিজটা শুরু হবে, ঠিক আছে? সিরিজটা শুরু হবে। একটা ভুল করছি এখানে, লিখতে ভুলে গেছি, সেটা এখন লিখতে হবে। সে খেয়াল করো, হোয়াইল আর ডু হোয়াইলের ক্ষেত্রে দেখো লুপের ভিতরে তো 3টা জিনিস, তাই না? লুপের ভিতরে কয়টা জিনিস? 3টা জিনিস লাগে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আর হচ্ছে কি ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এই তো 3টা জিনিস। তো হোয়াইল আর ডু হোয়াইলের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশনটা শুরুতে লিখতে হয়। তা আয়ের মানটা শুরুতে লিখে দিলাম কত? 100। কারণ কি দেখো লুপটা শুরু হয়েছে কি 100 দিয়ে, 100 স্কোয়ার, কিন্তু 100 তো 100 দিয়ে শুরু হয়েছে। ওকে, এখন আমি কি করব? এখন দেখো এখানে লিখবো ডু করো। কি বলতেছি? ডু করো। কি করো? ওই যে লুপের ভিতরে যে কাজটা করবে, লুপের ভিতরে কি ও যোগফল নির্ণয় করবে না? এই যে s = s প্লাস কি লিখবো? i ইন্টু i, হয়েছে 100 স্কোয়ার। এই যে i = 100, 100 স্কোয়ার। শুরুতে কি করবে? 100 স্কোয়ার যোগ করবে। এরপরে দেখো এখানে মানটা কি কমছে না? মানটা কি কমছে না? কত করে করে কমছে? 10 করে কমছে। তাইলে এখানে তুমি লিখবে যে i = i মাইনাস 10। আয়ের মানটা কি 10 করে করে কমছে। 5 করে কমলে i - 5, 3 করে কমলে 3, 9 করে কমলে 9, যা কমবে তাই, ঠিক আছে? এই কাজটা করবে। এই কাজগুলো করবে কতক্ষণ পর্যন্ত? কতক্ষণ পর্যন্ত? এই যে কমতেছে না, কমতে কমতে যতক্ষণ পর্যন্ত আয়ের মানটা n এর মান থেকে বড় অথবা সমান পর্যন্ত হবে, ততক্ষণ পর্যন্ত করতে থাকবা। কিন্তু n এর থেকে ছোট হয়ে গেলে থেমে যাবা, ঠিক আছে? এই যতক্ষণ পর্যন্ত n এর থেকে বড় হবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে? এইবার লাস্টে এসে এখানে সেমিকোলন। এইটাই হচ্ছে মেইন পার্থক্য হোয়াইল আর ডু হোয়াইলে। হোয়াইল লুপে কিন্তু হোয়াইলের পাশে সেমিকোলন হয় না, কিন্তু ডু হোয়াইল লিখলে হোয়াইলের পাশে সেমিকোলন হয়। এইবার লুপের থেকে বেরোয় এসে কি করবে? ও হচ্ছে যোগফলটা শো করবে।
তুমি এখানে লিখবা প্রিন্টএফ, প্রিন্টএফের ভিতরে লিখবা হচ্ছে সাম ইকুয়াল %d কমা কার মান এটা এস এর মান শো করে দিবা, আর এখানে লিখবা হচ্ছে রিটার্ন 0। বুঝছো নাকি বুঝছো নাই? বুঝছো? এই হচ্ছে কথা। পরে আসো, দেখো দুইটা প্রোগ্রাম আছে, ছোট ছোট প্রোগ্রাম। দেখো কম্পাইলার কি তুমি জানো, চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়, ব্যাখ্যা করো। ওই যে ভেরিয়েবলের নামকরণ, দেখো এটা কত বোর্ডে আসছে। এখানে কি বলতেছে, দৃশ্যকল্প 1-এর ফলাফল পাওয়ার জন্য একটা প্রোগ্রাম ফ্লোচার্ট আঁকো। দৃশ্যকল্প 1টা কি, ধরো ইনপুট যখন দেয় 4 তখন বলে একটা জোড় সংখ্যা, ইনপুট যদি দেয় 45 বলে বিজোড় সংখ্যা। বলো এই বয়সে এসে কি জোড় বিজোড় বের করার বয়স আর আছে? এই যে তোমরা পারোই। দেখো তুমি কি করতেছো, কত সোজা। দেখো আমি একটু, হ্যাঁ একটু বাজে ড্রয়িং হবে। দেখো স্টার্ট, সময় বাঁচাচ্ছি, স্টার্ট। তুমি এখানে এসে কি করলা, এন এর মানটা ইনপুট নিলা, ইনপুট এন। তাইলে এটা কি হবে, এটা একটা সামান্তরিক, যেহেতু ইনপুট। ইনপুট এন এর পরে এরপরে তুমি এখানে একটা কন্ডিশন লাগাই দিবা যে ইফ এন, দেখো কি বলছে, জোড় আর বিজোড় চেক করছে, ইফ এন মডিউলাস 2 ইকুয়াল 0। কন্ডিশনটা লাগাই দিছে কি, ইফ এন মডিউলাস 2 ইকুয়াল 0। দেখো এটা যদি ইয়েস হয়, এটা যদি ইয়েস হয় তাহলে কি প্রিন্ট করবে, ইয়েস হইলে তুমি এখানে লিখে দাও, ইয়েস হইলে ও প্রিন্ট করবে হচ্ছে ইভেন, ও প্রিন্ট করবে কি ইভেন, ইভেন মানে কি জোড়। আর যদি নো হয়, ইফ নো দেন প্রিন্ট অড। বুঝছো নাকি বুঝছো নাই? এই হচ্ছে ইভেন অড। তাহলে দেখো এই যে দুইটা মাথা বের হয়ে গেছে, এদেরকে টান দিয়ে তুমি কি করবা, এদেরকে টান দিয়ে তুমি শেষ করে দিবা, প্রোগ্রাম শেষ, সানডে মানডে ক্লোজ। 3 মার্ক। দেখো এটা করলে 3 মার্ক। 4 নাম্বার কোশ্চেন কি বলতেছে দেখো, দৃশ্যকল্প 2-এ কি বলতেছে দেখো, এখানে এটা না 8 না, এটা ভুলে হয়ে গেছে, এটা হচ্ছে বি, এ ও বি, এ ও বি। এ ও বি, হ্যাঁ ভুলে হয়ে গেছে, এ ও বি। ঠিক আছে, ওকে। কি বলতেছে দেখো, এ ও বি দুইটা পূর্ণ সংখ্যা হলে, এ আর বি যদি দুইটা পূর্ণ সংখ্যা হয়, কি বলতেছে বুঝো, ঠান্ডা মাথায় বুঝো। এ ও বি দুইটা পূর্ণ সংখ্যা এবং ডি এদের লসাগু, দুইটা সংখ্যার লসাগু বের করছে। বলছে এই লসাগু বের করার জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখো। দেখো লসাগুটা বলছে না, এইটার সাথে তোমরা বাসায় গসাগুটাও প্র্যাকটিস করো, বাসায় কি করো, গসাগুটাও প্র্যাকটিস করো। বুঝছো, গসাগুটাও প্র্যাকটিস করো। ঠিক আছে, লসাগুটার প্রোগ্রামটা আমি করে দিচ্ছি। ঠিক আছে, তার আগে একটা সিম্পল কনসেপ্ট একটু নিয়ে নাও। ধরো আমাদের দুইটা সংখ্যা 2 আর 3, এদের লসাগু কত হবে? দেখো লসাগু কি হয়, লসাগু কি হয়, দুইটা সংখ্যার লসাগু হয় বড় সংখ্যাটা হবে বা তার থেকে বেশি হবে। বুঝছো, 2 আর 3-এর লসাগু হয় 3 হবে, নাইলে তার থেকে বেশি হবে। 2 কখনো হবে, আরো সহজ করে বলি দেখো, ধর 2 আর 4, 2 আর 4-এর লসাগু কত হবে, 4। তাহলে 2 আর 4-এর লসাগু হয় বড় সংখ্যাটা হবে, নাইলে তার থেকে বেশি হবে। এর থেকে ছোট কখনো হবে, ছোট সংখ্যাটা তো হইতে পারে না। তাহলে দেখো 2 আর 3 যদি আমরা হিসাব করি, এর ভিতরে বড় সংখ্যাটা ফার্স্টে ধরো আমরা ধরে নিলাম যে 3 হচ্ছে লসাগু, কিন্তু 3 কি আসলে লসাগু, লসাগু কিনা এটা চেক করে কিভাবে, এই যে দেখো 2 আর 4, 2 আর 4-এর লসাগু কত, এখানে লসাগু হচ্ছে 4। কেন 4 বলি, কারণ কি দেখো এই যে 4, 4কে তুমি 2 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে ভাগ দিলে দেখো এই যে এই 4কে তুমি যদি 2 দিয়ে ভাগ দাও, ভাগশেষ কত আসবে, 0। আবার এই 4কে তুমি 4 দিয়ে ভাগ দাও, ভাগ দিলে কত আসবে, 4 অক্ষে 4, ভাগশেষ কত আসবে, 0। তো খেয়াল করো, ধরো এরকম, আমরা তো এরকম মিল যে সংখ্যা ইনপুট দিবে তা না, এই যে এ আর বি এর মান নিয়ে কথা বলতেছি। ধরো এ এর মান 2, বি এর মান 3, আমরা ধরে নিলাম 3টা বড় সংখ্যা। তখন ও কিভাবে চেক করবে, এই 3কে একবার 2 দিয়ে ভাগ দিবে, 2 অক্ষে 2, ভাগশেষ থাকলো 1, দেখলো মিললো না, কিন্তু 3 দিয়ে ভাগ দিলে 3 অক্ষে 3, একবার যায় 0। তাহলে কি এটা কি লসাগু হবে, হবে না, লসাগু এটা কি হবে না, তাই না? কেন, কারণ একটা সংখ্যা দিয়ে ভাগ যায় নাই, এটা ভাগ গেছে দেখা হয়েছে, তাই না? নিঃশেষে বিভাজ্য হইতে হবে। এবার দেখো 3 না হইলে তার থেকে বড় সংখ্যা হইতে হবে, তাহলে 4 হবে কিনা দেখো। এরপরে কি 4কে চেক করবা, 4কে চেক করলে 2 দিয়ে মিলবে, কিন্তু 3 দিয়ে মিললে কি মিলবে, হবে না। তাহলে 4কে চেক করে দেখলে হইলো না, আবার 1 বাড়বে, বেড়ে কত চেক করবে, 5 চেক করবে,
দেখবে 5 হয় কিনা, দেখবে 5 হইতেছে না, আবার এক বাড়ায় কত করবে 6, পরে দেখবে 2 দিয়ে 6কে ভাগ করলেও ভাগশেষ শূন্য, 3 দিয়ে ভাগ করলেও ভাগশেষ শূন্য, তখন যে বলবে এই 6টাই হচ্ছে লসাগু। বুঝাইতে পারছি? তাইলে ফার্স্টে আমরা ধরে নিব বড় সংখ্যাটা হচ্ছে লসাগু, যদি ওইটা হইলো তাহলে তো ভালো, আর না হইলে আস্তে আস্তে মানটা বাড়াইতে থাকতে হবে। ঠিক আছে, ওকে। এবার প্রোগ্রামটা কিভাবে লিখবো সেটা একটু দেখো, প্রোগ্রামটা একটু কিভাবে লিখবো সেটা দেখো। বলতেছে এ আর বি হচ্ছে দুইটা কি পূর্ণ সংখ্যা। ওকে, হেডার ফাইল লেখো ফার্স্টে, হেডার ফাইল লিখলাম, মেইন ফাংশন লিখলাম, সেকেন্ড ব্র্যাকেটে এনে দিয়ে দিলাম জায়গা বাঁচাই। দেওয়ার পরে নিচে এসে কি করলাম, এবার ভেরিয়েবল ধরবো। দেখো ভেরিয়েবল কি ধরতেছি, এ বি আর ডি, যেহেতু ডি এর কথা বলছে, ডি হচ্ছে এদের লসাগু, তাহলে ডি ধরলাম। ঠিক আছে, এটা ধরলাম। ধরার পরে এবার কনসেপ্টটা কি হবে, এ আর বি এর মান তো ফার্স্টে ইনপুট নিতে হবে, তাই না? তাহলে প্রিন্টএফ, প্রিন্টএফ দিয়ে ফার্স্টে কি করবে, এ আর বি এর মান ইনপুট নিবে, প্রিন্টএফ পি আর আই, প্রিন্টএফ। প্রিন্টএফের ভিতরে ও যায় কি বলতেছে, বলতেছে ধরো একটু সংক্ষেপে লিখতেছি আমি, যে ইন্টার এ বি, এ আর বি এর মানটা ইনপুট দাও। ঠিক আছে, স্ক্যান এফ দিয়ে তুমি এইটার মানগুলো একে ইনপুট নিলা, পূর্ণ সংখ্যা বলছে না, ইন্টিজার লিখছো, তাহলে পার্সেন্ট ডি স্পেস পার্সেন্ট ডি, প্রথম মানটা হচ্ছে এতে যাবে, পরের মানটা বিতে যাবে। এই হচ্ছে রুলস। এবার দেখো এইখানে এসে ফার্স্টে আমি শর্ত দিচ্ছি, ফার্স্টে কি শর্ত দিচ্ছি, যে ইফ এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি, ফার্স্টে বলতেছি যে এ কি বি এর থেকে বড়, যদি হ্যাঁ হয়, দেখো যদি এটা যদি হ্যাঁ হয় তাহলে বলতেছি ডি ইকুয়াল টু এ। বুঝছো? যদি এটা এই যে বুঝারা বলছিলাম বড় সংখ্যাটাকে আমরা লসাগু ধরে নিব, যদি এ বড় হয় তাইলে কি বলতেছি ডি এর ভিতরে এ রাখবো, আর যদি এটা সত্য না হয়, এটা যদি সত্য না হয় তাহলে বলতেছি ডি ইকুয়াল বি। এটা সত্য না মানে কি, বি বড়, তাহলে বি বড় হইলে তখন বলতেছি লসাগুটা বি। কনসেপ্টটা বুঝছো কিনা বলো? ফার্স্টে যেইটা এইদের দুইজনের ভিতর যে বড় সংখ্যা হবে তাকে আমরা ফার্স্টে লসাগু ধরে নিছি, যে এইটাই হচ্ছে লসাগু ডি। ঠিক আছে, এটাই হচ্ছে লসাগু ডি, এটা হচ্ছে ফার্স্টে ধরে নিলাম। বুঝছো? ফার্স্টে ধরে নিলাম, ধরে নেওয়ার পরে এরপরে কাজ কি, এরপরে কাজ কি, এবার আমাকে কি চেক করতে হবে না, যে আসলে এই বড় সংখ্যাটাই যে থ্রি কি লসাগু কিনা। চেক করছি কিভাবে, 3 কে এই দুইটা সংখ্যা, মানে এটা হচ্ছে এ, ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ধরছি বি বড়, বি বড় হইলে এই বি কে, এই 3 কে এখন এ দিয়ে এবং বি দিয়ে দুইটা দিয়ে ভাগ করে দেখবো না, যদি ভাগশেষ শূন্য হয় তাহলে এটা ঠিক আছে, আর তা না হইলে তো বাবা ঘটনা ঘুরাইতে হবে। এখন এইখানে একটা লুপ দিতে হবে, কি করতে হবে, একটা লুপ দিতে হবে, খেয়াল করো, একটা লুপ দিতে হবে। আমি একটা লিখলাম হোয়াইল, হুদাই একটা লুপ দিয়ে দিচ্ছি। দেখো হোয়াইল ডি গ্রেটার দেন 0, এমনি দিয়ে দিলাম, যতক্ষণ ডি শূন্য থেকে বড় থাকবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। কেন? কারণ বলছে এ আর বি দুইটা পূর্ণ সংখ্যা, তাহলে ওদের লসাগু অবশ্যই শূন্য থেকে বড় হবে, তাই না? এবার দেখো এটা দিয়ে এই লুপের ভিতরে আমি কি চালাইতেছি, লুপের ভিতরে আইসা ফার্স্টে একটা কন্ডিশন দিলাম, ইফ যদি খেয়াল করো ডি কে ফার্স্টে এ দিয়ে ভাগ করতেছি, ভাগ করে এই যে মডিউলাস চিহ্নটা পার্সেন্ট দিয়ে কি করা হয়, ভাগশেষ নির্ণয় করা হয় না? তাহলে ডি কে এ দ্বারা ভাগ করে যদি ভাগশেষ শূন্য হয়, ডি কে এ দ্বারা ভাগ করে যদি ভাগশেষ শূন্য হয়, এবং বি কে বি দ্বারা ভাগ করে যদি ভাগশেষ শূন্য হয়, তাইলে ডিটা হচ্ছে, তাইলে ও কি করে দিবে, তাইলে ধরো এই ডিটাই হচ্ছে তোমার কি বলে লসাগু। তাইলে কি করব, তাইলে ডিটাই লসাগু, তখন কি হবে, ডি এর মানটা কোনো চেঞ্জ হবে না। আমরা বললাম ডি ইকুয়াল ডি, তখন ডি এর মানটা কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, যদি এইটা না হয় এলস যদি এইটা না হয় তখন আমরা কি করব, না হইলে ডি এর মানটা আবার আমরা 1 বৃদ্ধি করব, ডি ইকুয়াল ডি প্লাস 1 রিপিট করব। এইবার দেখো এই হচ্ছে লুপ, এই লুপটা কি হবে, চলতে থাকবে, এই লুপটা কি চলতেই থাকবে। ঠিক আছে, হ্যাঁ হইলে ডি ইকুয়াল ডি, না হইলে ডি এর মানটা 1 বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে আবার এখানে যাবে, যে আবার এবার আসবে ডি এর মানটা, ধরো ফার্স্টে 3 ছিল, 3
3 দিয়ে দেখছি এটা শর্ত মানে নাই, 3 দিয়ে তো শর্ত মানবে না, মানবে? দেখো এই ক্ষেত্রে ধরো ডি এর মান আছে কত 3, বড় সংখ্যাটা, 3 কে 2 দিয়ে ভাগ করলে দেখলা শূন্য হইল না, তাইলে তো এই শর্ত মানলো না, ক্লোজ। তাইলে এখানে এসে ডি এর মান 1 বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে আবার শুরুতে যাবে, 3-এর পরে 1 বৃদ্ধি পেয়ে 4 হবে, দেখবে 4 প্রথম শর্তটা মানে 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে যায় না, তাহলে এটা ঢুকলো না, আবার আসলো, কত হইলো 5, কি আসলো 5, উপরে আসলো 6, উপরে আসলো 6-এ আইসা যখন এইটা মিলে যাবে, 6-এ আইসা যখন এটা মিলে যাবে, তখন কি করব, তখন আমরা এই লুপটাকে থামাই দিব, তখন আমরা কি করব, এই লুপটাকে থামাই দিব। দেখো এইখানে কি করতেছি, এইখানে একটা ব্রেক স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি, তখন আমরা কি করতেছি, এইখানে এই লুপটাকে আমরা থামাই দিচ্ছি, বুঝছো? তখন এইখানে এসে কি করতেছি, আমরা লুপটাকে থামাই দিচ্ছি, যে ব্রেক, যখন এইটা হবে তখন প্রোগ্রামটাকে থামাই দিব, ঠিক আছে? থামাই দিব মানে কি, তখন আর এইখানে আসার দরকার নাই, তখন আর ডি এর মান 1 বৃদ্ধি করার দরকার নাই, বুঝছো? বা এই ডি ইকুয়াল ডি না রাখলেও চলে, দেখো এই ডি ইকুয়াল ডি এটা না রাখলেও চলে, জাস্ট এইখানে আসলে কি হবে, প্রোগ্রামটা থেমে যাবে, এইখানে আসলেই প্রোগ্রামটা থেমে যাবে। যদি কখনো ওই ডি যে সংখ্যাটা, এটাকে যদি 2টা সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে প্রোগ্রাম থেমে যাবে, মানে এই লুপটা থেমে যাবে, লুপটা থেমে লুপের থেকে বেরোয় আসবে, লুপের থেকে বেরোয় এসেই ধরো এখানে লিখবে যে প্রিন্টএফ, প্রিন্টএফ এই লসাগুর সংক্ষিপ্ত রূপ কি, এলসিএম না, বলবে এলসিএম ইকুয়াল % ডি, এবং সেই মানটা হবে কার, ডি এর মানটা, বুঝছো না কি বুঝছো না? এই কাজ চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ওইটা না হবে, এক এক করে বৃদ্ধি পাবে আর চলতে থাকবে, ঠিক যখনই 6 আসবে তখন এই লুপটা থেমে যাবে, লুপটা থেমে বেরোয় আসবে না, এবং সর্বশেষ ডি এর মান কত আছে, 6 আছে, সেটা প্রিন্ট করে দিবে, দিয়ে এখানে কি হবে, রিটার্ন 0, রিটার্ন 0। খেয়াল করো এই সেম প্রোগ্রামটাকেই না আমি কপি করতেছি, হ্যাঁ, ধরো এই গসাগুটা এখান থেকে মুছে দিলাম, মুছে দিয়ে এই সেম প্রোগ্রামটাকে আমি কপি করতেছি, দেখো ধরো তোমার পরীক্ষার হলে এই প্রোগ্রামটা এইভাবে না এসে, তোমার লসাগু না এসে, ধরো এখানে তোমার আসতে হচ্ছে, ধরো লসাগু আসে নাই, খেয়াল করো, ধরো তোমার প্রোগ্রামে কি আসে নাই, লসাগু আসে নাই, লসাগু না এসে তোমার প্রোগ্রামে বলছে গসাগু, গসাগু, তখন প্রোগ্রামটায় কি কি চেঞ্জ হবে বলো তো? দেখো তখন প্রোগ্রামটায় কি কি চেঞ্জ হবে একটু খেয়াল করো, তখন প্রোগ্রামটা কি কি চেঞ্জ হবে, দেখো এই যে শর্তটা দিছো না, এই শর্তটা সবার আগে চেঞ্জ হবে, শর্তটা চেঞ্জ হয়ে কি হবে জানো, এই যে a লেস দ্যান b হবে, দেখো তখন এই ডিটাকে আমরা ধরতেছি কি, ডিটাকে ধরতেছি গসাগু বোধ, দেখো দেখো এই যে খেলাটা, এই খেলাটা এবার ধরো ঘুরাই দিলাম, ঘুরাই দিয়ে ধরো একটা সংখ্যা ধরলাম 5, আর একটা সংখ্যা ধরলাম হচ্ছে আমরা ধরো 15, তাই না? দেখো 5 আর 15-এর ভিতর গসাগু কত হবে, গসাগু কখনো 15 হবে, গসাগু অবশ্যই 5 হবে, ছোট সংখ্যাটা, লসাগু হয় বড় সংখ্যাটা, আর গসাগু হয় ছোট সংখ্যা বা তার থেকে ছোট, কারণ কি দেখো, কারণ বুঝছো লসাগু কি হয়, লসাগুকে এই 2টা সংখ্যা দ্বারা ভাগ করলে বিভাজ্য, আর গসাগু কি, যেটা দ্বারা এই সংখ্যা 2টা বিভাজ্য, তাই না? তাইলে এইখান থেকে আমরা কি করব, ছোট সংখ্যাটাকে ধরবো, যে যদি এ ছোট হয় তাইলে এটা হচ্ছে গসাগু, আর যদি এটা মিথ্যা হয় এলস, তাইলে বিটা হচ্ছে গসাগু, ঠিক আছে? আর এইখানে আইসা জিনিসটা চেঞ্জ হবে, এইখানে আইসা কন্ডিশনটা চেঞ্জ হবে, কন্ডিশনটা এবার ঘুরে যাবে, ঘুরে যে কি হবে জানো, এ কে ডি দ্বারা ভাগ করে যদি ভাগশেষ 0 হয়, এবং বি কে ডি দ্বারা ভাগ করে যদি ভাগশেষ কি হয়, 0 হয়, বুঝছো? এ কে ডি দ্বারা ভাগ করে যদি ভাগশেষ 0 হয়, এবং বি কে, তার মানে কি দেখো এই যে 5 দিয়ে 5 রে ভাগ করবে, করলেই দেখবে 5 অক্ষে 5 মিলে গেছে, আবার এই 5 দিয়ে 15-কেও ভাগ করবে, 15-এরও ভাগ করবে, করলে দেখবে 3 5 15, তাহলে প্রথম চান্সেই মিলে যাচ্ছে, মিলে গেলে কি হবে, মিলে গেলে তো থেমে যাবে, ডি এর মান হচ্ছে কত আছে, এই যে এর মান কত 5, এর মান কত 5, ওই যে ধরো এর মান 5, এ হচ্ছে 5 আর বি হচ্ছে 15, তাইলে কি হবে তুমি দেখো এর মান হচ্ছে 5, তাইলে 5 লেস দ্যান 15 প্রথমে শর্ত, তাহলে ডি ইকুয়াল টু এ, এর মান কত 5, এবং ডি এর ভিতরে মানটা আছে কত 5, এই যে এর ভিতরে ঢুকবে, এবার দেখবে এর মান হচ্ছে 5, 5 কে 5 দিয়ে ভাগ যায়, আবার 15-কেও 5 দিয়ে ভাগ যায়, গেলে এই লুপটা এখানে থেমে যাবে, থেমে বাইরে চলে এসে প্রিন্ট করে দিবে। কিন্তু যদি এটা না হয় তাইলে আরেকটা চেঞ্জ হবে, আরেকটা চেঞ্জ হবে হচ্ছে কি খেয়াল করো, সেটা হবে ডি ইকুয়াল ডি -1,
কারণ দেখো লসাগুটা কি বলছিলাম, হয় বড় সংখ্যা বা তার থেকে বড়, গসাগু কি হবে, হয় ছোট সংখ্যা বা তার থেকে ছোট। বুঝছো? বুঝছো? যেমন খেয়াল করো, ধরো আরো দুইটা সংখ্যা দিয়ে একটু দেখতে পারো। ধরো একটা সংখ্যা হচ্ছে 10, এর ভ্যালু 10, বি এর ভ্যালু হচ্ছে 16। তাহলে দেখো 10 আর 16 গসাগু কত? 10 আর 16 গসাগু হয় ছোট সংখ্যাটা বা তার থেকে ছোট। 10 কি গসাগু হচ্ছে? কারণ 10 দিয়ে তো 16কে ভাগ করা যায় না, মানে ভাগশেষ শূন্য হয় না। তাইলে 10 না হইলে 9, 9 দিয়েও যাবে না, 8, 8 দিয়েও 10কে যাবে না 16কে। এমনি করতে করতে নিচে নামতে নামতে দেখো অ্যাকচুয়ালি এদেরকে আমরা ভাগ করলে কত পাই দেখো, 10কে 16 দিয়ে করলে একবার যাবে 10, এনে থাকবে 6, এই থাকবে 10, 6 অক্কে 6, কত থাকবে 4, 4 দিয়ে 6 রে ভাগ করবা 1, 4 অক্কে 4, 2, 2 দিয়ে করলে কত হবে, 2, 2 দিয়ে 4 রে ভাগ করলে 2 দুগুণ 4, ভাগশেষ শূন্য। তাহলে এই 2টা হবে তোমার গসাগু। তাইলে কি হবে দেখো, ফার্স্টে ধরে নিবে এই 10টা হচ্ছে গসাগু, তারপরে এক এক করে কমাইতে থাকবে, 10-এর নিচে 9 চেক করবে, এই যে দেখো 1 কমাবে, কমায়ে 10-এর পরে দেখো শুরুতে এর মান কত থাকবে, তাইলে 10। হ্যাঁ, শুরুতে ডি এর মানও থাকবে 10, 10 দিয়ে চেক করলো, দেখবে 10 দিয়ে দুইটা সংখ্যাকে ভাগ যায় না, 9 দিয়ে চেক করবে, 1 কমাবে, 1 কমায় 9 দিয়ে চেক করবে, আবার 1 কমায় 8 দিয়ে চেক করবে, আবার 1 কমায় 7 দিয়ে চেক করবে, এমনি করতে করতে যখন 2 এ আসবে তখন এইটা প্রোগ্রামটা হবে। এবং এই জায়গায় এলসিএম না, এবার গসাগুকে কি বলা হয়, জিসিডি। এইখানে এসে লিখে দাও জিসিডি। বুঝছো? এইটুকু হচ্ছে চেঞ্জ হয় গসাগু আর লসাগুতে। আশা করতেছি পারবা তোমরা। লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টারের, হ্যাঁ, লাস্ট একটা কোশ্চেন দিয়ে আমি তোমাদেরকে বুঝাই দিতেছি। সেটা হচ্ছে কি বলতেছে দেখো, রহিম ও করিম প্রোগ্রামার, দুজনের প্রোগ্রাম তৈরির পদ্ধতি দু ধরনের। এটা সম্পূর্ণ থিওরি একটা কোশ্চেন, অনেক পুরোনো কোশ্চেন ধরে আনছি, থিওরি কোশ্চেন। তাই রহিম প্রোগ্রামের ভুল সংশোধন করে সম্পূর্ণ প্রোগ্রাম পড়ার পর, ভুল সংশোধন করে কি, সম্পূর্ণ প্রোগ্রাম পড়ার পর, এটা একটা বৈশিষ্ট্য। আর করিম প্রোগ্রাম পড়ে ভুল সংশোধন করে প্রতিটি লাইন পৃথক পৃথক ভাবে। তাহলে দেখো প্রতিটি লাইন পৃথক পৃথক ভাবে কে করে, ইন্টারপ্রেটার না? প্রত্যেকটা লাইন পৃথক পৃথক ভাবে কে করে, ইন্টারপ্রেটার। কে করে, ইন্টারপ্রেটার। আর পুরা প্রোগ্রাম একসাথে কে করে, পুরা প্রোগ্রাম একসাথে কে পড়ে, কম্পাইলার না? কম্পাইলার পড়ে। ওকে। আবার কি বলছে, অপরদিকে কাব্য প্রোগ্রাম লেখার জন্য ইংরেজি শব্দ ব্যবহার করে। ইংরেজি শব্দ মানে কি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ না? তাই দেখো এখানে ক নম্বর বলতেছে, প্রোগ্রামের ভাষা কি জানো, শব্দ ছাড়াই শুধুমাত্র সংখ্যার মাধ্যমে প্রকাশ সম্ভব। সংখ্যার মাধ্যমে ভাষা প্রকাশ সম্ভব। সংখ্যার মাধ্যমে কিভাবে সম্ভব, 0 আর 1 দ্বারা। এবং 0 আর 1 দ্বারা যে প্রকাশ সম্ভব, এটাকে কি বলা হয়, মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিনের ভাষা বলা হয়। পারবো না? পারবা। গ নাম্বার বলতেছে দেখো, উদ্দীপকে কাব্যের প্রোগ্রাম লেখার ভাষা কোন ধরনের ভাষা ব্যাখ্যা করো। ওই যে ইংরেজিতে লিখছে, তার মানে কি, হাই লেভেলের ভাষা। ওর এটা হতে পারে উচ্চ স্তরের ভাষা অথবা অতি উচ্চ স্তরের ভাষা। বুঝাইতে পারছি? মাঝখানে হবে না। ঘ নম্বরে কি বলতেছে, উদ্দীপকের রহিম ও করিমের প্রোগ্রাম নির্বাহের ক্ষেত্রে কোনটি দ্রুত গতি সম্পন্ন। তার মানে দেখো এইখানে তোমাকে কি করতে হবে, দেখো প্রোগ্রাম নির্বাহের ক্ষেত্রে, এই কথাটাকে তোমাকে মাথায় রাখতে হবে। ঘ নম্বরে যাই লিখি, দেখো কি বলতেছে, প্রোগ্রাম নির্বাহের ক্ষেত্রে। দেখো প্রোগ্রাম নির্বাহ কি, মানে প্রোগ্রামকে দ্রুত রান করতে পারে। দেখো এই ক্ষেত্রে প্রোগ্রাম দ্রুত গতি সম্পন্ন, নির্বাহের ক্ষেত্রে দ্রুত হচ্ছে কম্পাইলার। তুমি কম্পাইলার আর ইন্টারপ্রেটারের ভিতরে তো পার্থক্য করবা, তো এটা হচ্ছে কম্পাইলার প্রোগ্রাম নির্বাহের ক্ষেত্রে। দেখো যদি এখানে প্রোগ্রাম নির্বাহ না বলে কোনো কারণে এখানে যদি বলতো যে প্রোগ্রাম ডিবাগিং এর ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, যদি প্রোগ্রাম নির্বাহের জায়গায় যদি বলতো প্রোগ্রাম ডিবাগিং এর ক্ষেত্রে, প্রোগ্রাম ডিবাগিং এর ক্ষেত্রে যদি এটা বলতো, প্রোগ্রাম ডিবাগিং এর ক্ষেত্রে, তাইলে তখন কি হইলো, ইন্টারপ্রেটার। তখন কি হইতো, ইন্টারপ্রেটার। এটা কিন্তু মাথায় রাখো, কারণ ইন্টারপ্রেটার ভুল দ্রুত ধরতে পারে, কারণ ও এক লাইন করে বলতো এই জন্য, কিন্তু পুরো প্রোগ্রাম রান করতে পারে কম্পাইলার আগে। ঠিক আছে, একটা জিনিস আমি তোমাদেরকে একটু দেখাই দিয়ে চ্যাপ্টারটা শেষ করি। ধরো তোমার একটা সিরিজ আসছে হচ্ছে এরকম, ধরো এই সিরিজ তো আমরা পারছি, তাই না? ধরো এটা তো আমরা শিখছি 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস ডট 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 এন স্কোয়ার, এটা তো আমরা পারছি। এই ক্ষেত্রে আমরা যোগের ক্ষেত্রে কি লিখলি, এমন না, এস ইকুয়াল এস প্লাস আই ইন্টু আই, এইটা লিখি। একটা জিনিস একটু খেয়াল রাখো, ধরো সিরিজটা এমন না এসে এমন আসছে 2 টু দি পাওয়ার 99 প্লাস 5 টু দি পাওয়ার 99 প্লাস 8 টু দি পাওয়ার 99 প্লাস ডট 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 এন টু দি পাওয়ার 99, এইভাবে আসছে।
তখন তোমরা কি করবা? এই যে এই আই গুণ আই লিখছো, এখন কি 99 আই গুণ করে দিবা? না, এখানে কি করবা? পাওয়ার পাওয়ার ম্যাথমেটিক্যাল টার্মটা ইউজ করবা। এই ক্ষেত্রে কি হবে দেখো, এই যেমন এস ইকুয়াল এস প্লাস এইখানে একটা ম্যাথমেটিক্যাল টার্ম পিওডাব্লিউ পাওয়ার কি লিখবো? আই কমা 99, তারপরে আয়ের মানটা 3 করে করে বৃদ্ধি পাইছে না, আই ইকুয়াল আই প্লাস 3 লিখলেই হয়ে যাবে। তো আয়ের মান 2 আছে, এরপরে 3 করে বৃদ্ধি পাইছে, আর কি হবে? আই কমা 99। তাহলে দেখো ধরো এই একটা জিনিস, হ্যাঁ এই একটা জিনিস দেখো, এই সেম জিনিসটাকে ধরো কপি করলাম, কপি করে এখানে আরেকটা দেখলাম, ধরো এই সিরিজটা 99 না আইসা এবার ধরো চেঞ্জ হয়েছে, এই সব 99 উড়াই দিছে, হ্যাঁ 99 না এসে ধরো তোমার আসছে হচ্ছে কত? 17। কত আসছে? 17। তোমার কিছু যায় আসে তাতে? তুমি শুধু কি করবা, এখানে এসে 99 উড়াই দিয়ে এখানে কি লিখে দিবা? 17। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই পিওডাব্লিউ এর জন্য এই যে শুরুতে প্রোগ্রামের শুরুতে হেডার ফাইল দিতে হবে কিন্তু হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এইচ, এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? তাহলে দেখো এই চ্যাপ্টার থেকে যত টাইপ কোশ্চেন আসতে পারে, বেসিক লেভেলের ক্ষেত্রফল নির্ণয়, ত্রিভুজ, ত্রিভুজ না এসে বৃত্ত আসতে পারে, বৃত্ত না এসে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম না এসে আয়তক্ষেত্র, না এসে রম্বস, এই গ্যারান্টি তো আর আমি দিতে পারবো না, কিন্তু যেটা আসুক তুমি কিন্তু পারবা, কনসেপ্ট জানো। খেয়াল করো, কন্ডিশন শর্ত জোড় বিজোড় আসতে পারে, ধনাত্মক ঋণাত্মক আসতে পারে, ছোট বড় আসতে পারে, তারপরে হচ্ছে ওই যে আরেকটা কি করলাম আমরা, ধরো হচ্ছে ছোট বড় ধনাত্মক ঋণাত্মক, এই কন্ডিশনের অভাব নেই, লিপিয়ার আসতে পারে, তাই না? আসতে পারে, তো এইগুলা তোমরা পারবা। তারপরে আমরা কি শিখলাম? ধরো হচ্ছে লুপ, যে কোনো সিরিজ শিখলাম, রিপিটেটিভ শিখলাম, লসাগু গসাগু বের করা শিখলাম, তাই না? তারপরে ওই যে আমরা আবার একটা সিকোয়েন্সও শিখছি, মৌলিক সংখ্যাটাও প্র্যাকটিস করেছি। মৌলিক সংখ্যাটা একদমই সহজ জিনিস, কনসেপ্ট ইজি, ঠিক আছে? তাইলে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে, আশা করতেছি তোমাদের পরীক্ষা ভালোই হবে আর কি, এই চ্যাপ্টারের উপর একটা ভালো প্রস্তুতি তোমরা রাখছো। থ্যাংক ইউ সো ভেরি মাচ।